প্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি একটু হয়তো অনেকের কাছে খুব নতুন একটা ব্যাপার হতে পারে, নতুন একটা কি বলবো একটা ধারণা হতে পারে, কিন্তু আমরা আলোচনা করলে হয়তো পরিষ্কার হবে। তো নামটা আমি ইংরেজিতেই বলছি এবং এটার বাংলা আমি করতেও চাইনি, আমরা চাই না যে একটা বাংলা করলে কেমন একটা শোনাবে, আমি জানি না আসলে। তো এটাকে ইংরেজিতে বলা হয় ট্রমা বন্ডিং। ট্রমা মানে অসম্ভব ভীতিকর যে অনুভূতি আমাদের হয় সেটাকে ট্রমা বলে। আমাদের তো ভয় প্রথমে শুরু হয় একটু ছোটোখাটো মানে দিয়ে একটু দুশ্চিন্তা, সামান্য সামান্য দুশ্চিন্তা কাজ করছে, তারপরে আমরা একটু বড় দুশ্চিন্তায় চলে যাচ্ছি, তারপরে আমরা প্যানিকের মধ্যে চলে যাই, এরপরে যখন আমরা মারাত্মক ভীতিকর অবস্থায় চলে যাই সেটাকে বলা হয় ট্রমা। অর্থাৎ ভয়ের একদম শেষ পর্যায়ে যে আমরা চলে যাই সেটাকে ইংরেজিতে বলা হয় ট্রমা, মানে প্রচণ্ড ভীতিকর অভিজ্ঞতা। এবং এই ট্রমার সাথে আরেকটা বিষয় আজকে জোড়া দেওয়া, আমরা দেইনি, জোড়া দেওয়া হয়েছে, সায়েন্টিস্টরা দিয়েছেন, সেটাকে বলা হয় ট্রমা বন্ডিং। অর্থাৎ খুব ভীতিকর একটা অনুভূতি আমার ভেতরে হচ্ছে, কিন্তু আমি আবার বন্ডিংও আমি করছি একজনের সাথে আমি জড়িয়ে গেছি একটা সম্পর্কে, কিন্তু সম্পর্কটাতে আমি ভালো নেই, আমি জানি আমার এখানে খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমি সম্পর্কটা ছাড়তেও পারছি না। কারণ এখানে থাকাটাও যেমন আমার জন্য ট্রমাটিক, খুব কষ্টকর, খুব ভীতিকর, আবার ছেড়ে দেওয়াটাও আমার জন্য মনে হয় যেন আরও বেশি কষ্টকর হচ্ছে। তো আজকের টপিকটা হচ্ছে ট্রমা বন্ডিং কাকে বলে এবং এই ধরনের বন্ডিং থেকে কেন আমরা বেরিয়ে আসতে পারি না। আমাদের যখন সম্পর্ক হয়, আমরা যখন বয়ঃসন্ধিকালে যাই, তারপরে আস্তে আস্তে অ্যাডাল্টহুডে যাই, আমাদের চলার পথে অনেকের সাথেই সম্পর্ক হয়, তারপরে আমরা বিয়ে করি, সেখানেও এক ধরনের সম্পর্কের একটা সূচনা হয়। তো সেখানেও কিন্তু ট্রমা বন্ডিং হতে পারে, আমরা কেউ কাউকে ছাড়তেও পারছি না, আবার বা একজন হয়তো আরেকজনকে ছাড়তে পারছি না, কিন্তু ওই বন্ডিংয়ের মধ্যে থেকে আমার একটা শ্বাসরুদ্ধকর অবস্থা তৈরি হয়েছে। তো সেটি নিয়ে আজকে আলোচনা করব। আমি পরিচয় করিয়ে দিচ্ছি, স্টুডিওতে যারা আছেন আমাদের সাথে তারা একজন হচ্ছে অনেকবার এসছে, তারা একজন হচ্ছে ডাক্তার রাহিনুল ইসলাম, উনি একজন মনোচিকিৎসক। স্বাগত রাহিনুল, অনেকদিন পরে পেলাম আজকে। আরেকজন হচ্ছে তানজিলা হক। তানজিলা একজন সাইকোসোশ্যাল কাউন্সিলর, কাজ করছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। এখানে স্টুডেন্টরা আসে, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্টাফরাও আসেন, ওরা খুব সুন্দর করে যে কজন কাজ করছে খুব সুন্দর করে ওদেরকে হ্যান্ডেল করে বা ওদের সেবাটা প্রদান করছে। তানজিলা, তোমাকে স্বাগত। তো তুমি কি একটু শুরু করবে, তারপরে ডক্টরের কাছে যাব? অল্প করে একটু বলো, তারপরে ডক্টরের কাছে যাব। ম্যাম, আজকে যখন আমি টপিকটা দেখছিলাম আমি খুব এক্সাইটেড, মানে আমার কাছে মনে হচ্ছে যে এটা নিয়ে আসলে কথা বলাটা প্রয়োজন, কারণ এটা আমরা অনেক দেখি, এখন অনেক দেখার সুযোগ আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের কেস ডিল করতে গিয়ে। সাধারণত এটার সূত্রপাতটা আমরা বা এটা বুঝতে পারি আমরা যে আমি একটা খুব এমন সম্পর্কে আছি যেটা আমার জন্য, যেই শব্দটা খুব প্রচলিত, টক্সিক, আমি খুব টক্সিক একটা সম্পর্কে আছি। এটার সূত্রপাতটা কিন্তু খুব ছোটবেলার থেকে, মানে জিনিসটা আমরা বুঝতে পারি আমাদের বয়ঃসন্ধিকালে বা তারুণ্যে এসে, যেটা সূত্রপাতটা কিন্তু খুব ছোটবেলার থেকে হয়ে যাচ্ছে। ছোটবেলায় আমি যখন বেড়ে উঠছি তখন আমি আমার আশেপাশের সম্পর্কের কাছ থেকে বিশ্বাস খুঁজি, ভরসা খুঁজি, ভালোবাসা খুঁজি, আস্থা খুঁজি, পৃথিবীকে আমি বিশ্বাস করতে পারবো, সম্পর্কে আমি বিশ্বাস করতে পারবো, আমি মনের কথা যার কাছে ইচ্ছা তার কাছে, মানে আমি মনে যা আসে তা বলতে পারবো এবং আমাকে ঠিক আমার মতো করে গ্রহণ করা হবে। এটা কিন্তু আমাদের প্রত্যেকের চাওয়া। এবং এই যে চাওয়াটা, সেই চাওয়াটা যদি কোনোভাবে পূরণ না হয়, কোনোভাবে অনিশ্চয়তার মধ্য দিয়ে পড়ে বা আমি একটা ভীতিকর পরিস্থিতির মধ্য দিয়ে যাই এই চাওয়াটা পূরণ করতে গিয়ে, তখনই কিন্তু ওই ট্রমাটা হয়ে যাচ্ছে আমার ভিতরে এবং ওটা জমে আছে, জমে থাকেও। আমরা ওটার সাথে অভ্যস্ত হয়ে যাই, পরিবারের সাথে, পরিচিত লোক, জানি মা বকলে আর কতটুকুই বা বকবে, বাবা বকলে কি করতে পারে জানি, কিন্তু যখন বাইরের পৃথিবীতে আসছি, বন্ধু বান্ধব, স্টুডেন্ট লাইফে যখন আমি আমার টিচারদের সাথে বন্ড করতে যাচ্ছি, যখন আমি আমার পিয়ারদের সাথে বন্ড করতে যাচ্ছি, একটা নতুন সম্পর্কে যাচ্ছি, আমার নিডটা তো ভিতরে আছে, আমার চাহিদাটা তো আছে, তখন দেখা যাচ্ছে যে ওই ট্রমাটাই আবার কিন্তু উঠে আসছে এবং তার সাথে মানে ওই ট্রমাটা বলতে তুমি কি মিন করছো? যেই ছোটবেলায় যে অনিশ্চয়তা, যেই ছোটবেলায় যে আমি, সেই অনিশ্চয়তাটা কেন হয় যদি একটু বলো। অনিশ্চয়তাটা হওয়ার কারণটা হচ্ছে যে আমি যেভাবে করে গ্রহণযোগ্যতাটা পেতে চেয়েছি সেভাবে করে আসলে ওভাবে করে পেয়ে উঠিনি। যেমন পড়ে গিয়েছি
মার কাছে গেলাম, আমি ভেবেছি মা আমাকে আদর করে জড়িয়ে নেবেন, আমি ব্যথা পেয়েছি, আমার ব্যথাটাকে অনুভব করবেন। মা হয়তো অনিচ্ছাকৃতভাবে আমার প্রতি তার ভালোবাসার থেকে কিন্তু একটু বকে বললেন যে তুমি দেখে চলবা না, তুমি পড়ে গেলে, তুমি গেলে কেন এখানে, তুমি কোন একটা কিছু দৌড়াদৌড়ি করতে গিয়ে পড়ে গিয়েছো। তখন কিন্তু আমার কষ্টটা হয় যে আমার ব্যথাটাকে অনুভব করলেন না মা, বিশ্বাসটা তখন হারাতে শুরু করে। সেই জায়গাটাই কিন্তু পরবর্তীতে যখন আমরা কোনো রোমান্টিক সম্পর্কে বা বন্ধু বান্ধবের সাথে বা বাইরের পৃথিবীতে যখন মানুষের সাথে মিশছি, তখন কিন্তু এই জিনিসটাই আবার ঘুরে ফিরে আসছে। আমার কিন্তু আরেকজনের কাছ থেকে ভালোবাসা, আস্থা, বিশ্বাস পাওয়ার একটা চাহিদা আছে, কিন্তু প্রচন্ড চাহিদা, প্রচন্ড চাহিদা। এবং তখনই দেখা যায় যে ওই চাহিদাটার কারণে আমি জড়িয়ে পড়ছি একটা সম্পর্কে, কিন্তু চাহিদা হয়তো কিছুটা অংশে পূরণ হচ্ছে, একই সাথে আঘাতও আসছে, একই সাথে কোথাও বিশ্বাস বারবার ভঙ্গ হচ্ছে, কোথাও আমি তার ব্যবহারে কষ্ট পাচ্ছি, হয়তো তার কাছে তার ব্যবহার দ্বারা নিজেকে ছোট মনে হচ্ছে আমার, এবং আমাকে ছোট করা হচ্ছেও। আমরা নিজেরাও অনেক সময় করি, অজান্তে আরেকজনকে ছোট করছি বা তাকে আঘাত দিচ্ছি, এভাবে করে কিন্তু বন্ডটা তৈরি হচ্ছে ট্রমার সাথে, কিন্তু ছেড়েও আবার আসতে পারছি না, মানে সেভাবে রাখতে না পারি ছাড়তে, সেটাই, না পারি রাখতে না পারি ছাড়তে। হ্যাঁ, আমরা একটা ফোন নিয়ে আসি রাহানুল, আমরা টপিকটা নিয়ে বেশি কথা বলতে পারি না, আসলে খুব জরুরি একটা টপিক ছিল, আমরা একটা ফোনটা নিয়ে আসছি। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। একটু জোরে বলতে হবে, এত ছোট্ট করে আসসালামু আলাইকুম বললে তো শুনতে পাই না, একটু জোরে বলো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমার হাজবেন্ড বাইপোলার। তোমার একটু কথাটা কম শুনতে পাচ্ছি। নাও ইটস বেটার। হ্যাঁ, আমার হাজবেন্ড ওই একটু বাইপোলার ডিসঅর্ডারের রোগী। হ্যাঁ, বাইপোলার ডিসঅর্ডারের রোগী, কিন্তু আওয়াজটা সুন্দর করে একটু বেড়েছিল, আবার একটু কমে গেল। বাইপোলার ডিসঅর্ডারের রোগী। হ্যাঁ হ্যাঁ, এখন ইদানিং এই রোগটা একটু বেড়ে গেছে, মানে ওই টাকা পয়সা খরচ করতেছে, আওয়াজটা কি তোমরা কম শুনছো? এদিক সেদিক ছুটাছুটি করতেছে। একটু মাউথপিসের কাছে মুখটা এনে কথা বলবে প্লিজ। ইদানিং টাকা পয়সা বেশি খরচ করতেছে। হ্যাঁ, একটু বেড়েছে, আর একটু জোরে শুনতে পারলে আরো ভালো লাগতো। ইদানিং টাকা পয়সা বেশি খরচ করছে, দৌড়াদৌড়ি করতেছে। সারাক্ষণ সকাল থেকে উঠে সারাক্ষণ রাত্রে 12টা পর্যন্ত সারাক্ষণ কাজ আর কাজ। আচ্ছা, আওয়াজটা তো আরেকটু শুনতে পারলে ভালো হতো যে। সারাক্ষণ মানে ছোটাছুটি করে আর কি। হ্যাঁ, এখন একটু ভালো আগের তুলনায়। বয়স 60। টাকা পয়সা বেশি খরচ করছে, আর কি করছে? আর ছোটাছুটি করতেছে, এদিকে এদিক ছোটাছুটি করতেছে। এই তো এখন একদম স্পষ্ট চিল্লাচিল্লি করছে। কবে ডায়াগনোজ হয়েছে ও? প্রথমে ওইটা 2013 সালে। 13 সালে। তোমাদের বিয়ের কতদিন পরে বিয়ে হয়েছে? কবে বিয়ে হয়েছে? আমাদের 96-তে। 96-তে বিয়ে হয়েছে। 13 সনে ওর যে রোগটা, এটা মানে ডায়াগনোসিস হলো, তাই তো? হ্যাঁ। 96-তে যখন বিয়ে হয়েছিল তখন তারপরে 13 সন পর্যন্ত তোমার হাজবেন্ড ঠিকঠাক ছিল? হ্যাঁ। আচ্ছা, আগে সুস্থ ছিল। আগে সুস্থ ছিল। তোমার হাজবেন্ডের বয়স কত আর তোমার বয়সটা কত? 60। আমার 47। তোমার 47, তার বয়স 60। এখন তুমি 2013 সন থেকে ওর মধ্যে এই ধরনের কিছু উপসর্গ দেখা গেছে। তারপরে তোমরা ডাক্তারের কাছে গিয়েছিলে? কিভাবে শুরু হয়েছিল? এখন ইদানিং ডাক্তার দেখাচ্ছি, 15 দিন হয়েছে, কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। 15 দিন মাত্র হয়েছে? এর আগে ডাক্তার দেখানো হয়নি? না, আগে ওষুধ খাইতো, ওষুধগুলো আগে ওষুধ চলতো, মানে একটু কম খাইতো আর কি, ওষুধগুলো একটু কম ছিল, ডোজ কম ছিল, খাইতো। কিন্তু ওষুধটা খাচ্ছে কবে থেকে? ওষুধ তো 13 সাল থেকে খাচ্ছে। আচ্ছা, 13 সনে কিভাবে শুরু হয়েছিল? তোমরা কি করে বুঝতে পারলে যে তার এই অসুস্থতাটা হয়েছে? না, ও যখন ওই যে টাকা পয়সা খরচ করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, তখন ডাক্তারের কাছে নিয়ে গেছি, সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেছি, তখন ওরা বলছে আর কি। কি রকম টাকা পয়সা খরচ করছিল? মানে যেমন যেটা কিনার দরকার নাই সেটা কিনে নিয়ে আসে, মানে যেমন ধরো মানে অপ্রয়োজনীয় জিনিস মানুষকে টাকা দিয়ে ফেলে। হ্যাঁ, এটা আর কি, যেটা আগে করতো না, মানে
90 থেকে তোমার 96 থেকে তোমাদের বিয়ে হলো 96 থেকে 13 পর্যন্ত এরকম করেনি, হঠাৎ করেই শুরু হলো। এই যে 13 সনে যে শুরু হলো, তার আগে কোনো মানসিক আঘাত পাওয়ার মতন কোনো ঘটনা ঘটেছিল তার? না না, আর এমনি ও ও ও সবার জন্য মানে চিন্তা করে আর কি, ভাই বোন মানে সংসারে কি হচ্ছে, ভাইয়ের বোনের সংসারে কি হচ্ছে, ভাইয়ের সংসারে কি হচ্ছে, মানে নিজের সংসারটা একটু মানে মানে বেশি কেয়ার দিত না। ও আমাকে শুধু একটু সামান্য টাকা পয়সা দিত, ও আর মানুষের গুলো নিয়ে খালি চিন্তা করতো। মানুষের বোনের জায়গা জমি এটা সেটা নিয়ে চিন্তা করতে করতে উনি না, আমি জানতে চেয়েছিলাম যে 13 সনে কি এমন কোনো ঘটনা ঘটেছিল যেখানে তার মানসিক কোনো আঘাত পেয়েছিল সে? এই যে সবার জন্য ভাবতে ভাবতে কি কারোর দ্বারা সে মানে প্রতারিত হয়েছে কিনা বা কারোর কাছ থেকে দুর্ব্যবহার পেয়েছে কিনা? সবাইকে এত ভালোবাসে কিন্তু অনেক সময় হয় না মানুষ ঠিক প্রতিদানটা দেয় না, এরকম কোনো আঘাত প্রাপ্ত হয়েছিল কি? হ্যাঁ, একটু মানে আঘাত পাইছিল। মানে যেটা মানে চিন্তা করে সেটা মানে আমি তো ওদের জন্য করি, ওরাও আমার জন্য করে, মানে আমার বাচ্চারা ওরা একটা হতাশা হয়েছিল হয়তো কোনো কারণে। তারপরে তোমরা ডাক্তারের কাছে নিয়ে গেছো 13 সনেই, যখন অনেক বেশি টাকা পয়সা খরচ করছে, অনেকে ধার দিয়ে দিচ্ছে, তারপর তখনই তোমরা নিয়ে গেছো ডাক্তারের কাছে? ধার দেনা করে ফেলেছে। ও গিয়েছে ডাক্তারের কাছে নিজে থেকে গিয়েছে? যেতে চাই না, আমরা জোর করে অনেক কষ্ট করে অনেক কথা বলে জোর করে নিয়ে গেছি। ওকে, তোমাদের ছেলে মেয়ে আছে কোনো? হ্যাঁ, আমার ছেলে একটা আছে বিদেশ থাকে, আর মেয়ে একটা আছে মানে বাসায় আছে 22 বছর। মেয়েটা 22 বছর আর ছেলেটা? হ্যাঁ, মানে ইদানিং মানে 3 মাস হয়েছে রোগটা মানে বেড়ে গেছে আর কি, টাকা পয়সা রোগটা বেড়ে গেছে। ওকে, আমাদের হ্যাঁ ঠিক আছে। এখন যেমন কালকে আমার বাসায় রিটার্ন করছে, তো বলতেছিল মানে তোমরা আমার বাসায় আসো, মানে নিমন্ত্রণ খাইতে হবে তোমার বাসায়। এখন উনি যে এখন আমি ছাদ থেকে নিয়ে আসছি রাত্রে 11টা বাজে, ছাদের উপর বসে আছে। ছাদের উপর বসে আছে? হ্যাঁ। আচ্ছা, কখনো কি নিজেকে ক্ষতি করে? এখন আমি নি এখন ছাদের উপর আমাদের 5 তলা একটা বিল্ডিং আছে। নিজের কোনো ক্ষতি করে সে? বুঝিনি। নিজের কোনো ক্ষতি করার চেষ্টা করে? না 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 না। আচ্ছা, ওকে। ওই যেমন ধরেন মানে বাসায় বলে না, মানে 2-3 জনকে নিমন্ত্রণ করে চলে আসে, যেমন আমি কালকে আমার বাসায় রোপণ করতে এখন আসছে সকালে। আচ্ছা ঠিক আছে, তোমরা খুব বিপদে আছো, তুমি একটু লাইনে থাকো, তুমি একটু লাইনে থাকো, কারো কোনো প্রশ্ন থাকলে ডক্টর আহিনুল। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, 2013 সাল থেকে এখন পর্যন্ত মোট কতবার এমন হলো? এখন 3-4 বার এরকম হয়েছে, মানে এখন পর্যন্ত। এর কি কোনো রকম সময় আছে, যেমন ধরা যাক গরমকালে হচ্ছে অথবা শীতকালে হচ্ছে? না, বেশি শীতকালে ছিল। আগের কোন শীতকালে হয়েছে, তাই তো? এখন তো আবার এখন ইদানিং দেখি ওই বাইপোলার মোড ডিসঅর্ডারটা এখন মেনিয়া চলতেছে। কিছুদিন আগে 3 মাস আগে ডিপ্রেশন ছিল। হ্যাঁ, এটা বুঝতে পেরেছি। আমি এটা জিজ্ঞাসা করছিলাম যে একদম উল্টোটা, মন মারা ভাব, তার কিচ্ছু ভালো লাগে না, হ্যাঁ মাপ চাচ্ছেন, এটা কি ইদানিং হয়েছে কিছুদিন আগে? হ্যাঁ, না আগে 3 মাস আগে মন খারাপ ছিল, এখন মানে উৎফুল্ল হয়ে গেছে, মানে গায়ের শক্তি জোর বেড়ে গেছে, মনের জোরটা বেড়ে গেছে। বুঝতে পেরেছি। আচ্ছা, আরেকটা বিষয়, ওনার কি অন্য কোনো শারীরিক সমস্যা বর্তমানে আছে? ডায়াবেটিস অথবা থাইরয়েডের সমস্যা? ওনার ডায়াবেটিস আছে, ওনাকে ডাক্তারে বলছিল মানে পাটা একটু ব্যথা করতেছে। ওনাকে প্রেসারের জন্য কোনো রকম থাকে না, রক্তচাপ বলি যেটা আর কি, উচ্চ রক্তচাপ, এই ধরনের কোনো সমস্যা নাই না? কোনো ধরনের স্ট্রোক বা ধরা যাক হচ্ছে একদিকে অবশ হয়ে যাওয়া, এই ধরনের কোনো ঘটনা আছে? না। আরেকটি বিষয়, ওনার বংশে আর কারো একই রকম সমস্যা আছে আপনার জানার মতে, ওনার বাবার দিকে মার দিকে? না না। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। তোমার প্রশ্ন আছে? ঠিক আছে, আমরা আলোচনা করছি, তুমি আমাদের আলোচনা শোনো কেমন। অনেক অনেক ধন্যবাদ, খুব কষ্টে আছো, তোমার জন্য আমাদের সবার সহমর্মিতা থাকলো। হ্যাঁ ডক্টর আহিনুল। প্রথমত অনেক ধন্যবাদ। বোঝা যাচ্ছে উনি খুবই সচেতন একজন স্ত্রী। উনি কিন্তু খুব সুন্দরভাবে নামটা বলেছেন, বাইপোলার এবং ম্যানিয়া চলছে, আবার মন খারাপও থাকে। উনি অনেক সচেতন এবং আরেকটা বিষয় আমার কাছে খুব ভালো লেগেছে, শিক্ষিত থেকে আরো বলতে চাই যে শুধু ভিতরে তার আলো আছে আর কি। অনেক ক্ষেত্রে দেখি হচ্ছে যে ডিগ্রিধারী মানুষও কিন্তু মানসিক রোগ নিয়ে কিন্তু অনেক খুবই অদ্ভুত সব ধারণা পোষণ করে থাকেন, এবং আমি ওনার কথায় যেটা বুঝতে পারছি ওনার প্রতি ওনার মমতাও আছে। আসলে তাই, এটা একটি খুবই চিকিৎসাযোগ্য সমস্যা।
আমি যেটা সহজভাবে বলতে চাই, আপনি যে সাইকিয়াট্রিস্টকে দেখাতেন এটা হয়তো বা এই ক্ষেত্রে হয়তো বা 15 দিন যদিও হয়ে গেছে, সাধারণত একটি ম্যানিক এপিসোড 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসে ওষুধ যদি আমরা অ্যাডজাস্ট করি। আর আরেকটি বোধহয় এখানে আশঙ্কা আছে, আমার ধারণা যে ওষুধটা হয়তো বা ঠিকঠাকভাবে চলেনি। ওষুধটা যেটাকে আমরা ইংরেজিতে বলি কমপ্লায়েন্স, নিয়মিত একই সময় খাওয়া, হ্যাঁ, এই বিষয়টা হয়তো বা ঠিকঠাক মতন হয়নি। আর এর পাশাপাশি যেহেতু বয়স হচ্ছে 60, এই বয়সে এসে কিন্তু আমাদের আবার অন্যান্য শারীরিক বিষয়গুলোকেও কিন্তু আমাদের মাথায় রাখার দরকার আছে। কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় শারীরিক রোগের বহিঃপ্রকাশ হিসাবে কিন্তু হুবহু এরকম ম্যানিকের মতন আচরণ দেখা যায়। তা আমি সংক্ষেপে যেটা বলতে চাই, প্রথম কাজ হচ্ছে যাকে দেখাচ্ছিলেন ওনার কাছে পুনরায় দ্রুত যাওয়া, ওষুধগুলোকে হয়তো এক ধরনের বিন্যাস করার প্রয়োজন হতে পারে। আর যদি একান্ত কোনোভাবে যদি দেখা যাচ্ছে যে ওনাকে নিয়েও যাওয়া যাচ্ছে না বা উনি ওষুধ খেতে চাইছেন না, সেক্ষেত্রে বলবো তখন ইচ্ছের বিরুদ্ধে ভর্তি করা। এক্ষেত্রে আমাদের আইন অনুযায়ী আমাদের অপশন আছে এবং এটা মাধ্যমে আমি বলতে পারি যে 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহের মধ্যে উনি একেবারে স্বাভাবিক মানুষে আবার পুনরায় ফেরত যাবেন আর কি। এক্ষেত্রে চিকিৎসাটা বলা যেতে পারে খুবই কার্যকরী চিকিৎসা আমাদের হাতে আছে। এবং এটার জন্য প্রস্তুত থাকা, যেটা আবার ফিরে আসতে পারে। দুর্ভাগ্যক্রমে আসলে এটি ঠিক নিরাময়যোগ্য রোগ নয়। বলা হয় যে 25 বছরের শুরু হওয়া থেকে 25 বছরে প্রায় 10টার মতন করে এপিসোড হয়। তবে আমাদের দেশের প্রেক্ষাপটে একটি খুব অদ্ভুত ব্যাপার, আমরা কিন্তু এই ফেজটাতে বেশি মনোযোগী হই, এই যে ম্যানিক ফেজ, যখন কথা বেশি বলছেন, খরচ বেশি পড়ছেন। কিন্তু এর আগে যখন মন খারাপটা ছিল, এটাই কিন্তু সব থেকে বেশি বিপজ্জনক। কারণ আত্মহত্যার মতন দুর্ঘটনা কিন্তু এই পর্যায়ে বেশি ঘটে থাকে। কিন্তু আমাদের দেশের প্রেক্ষিতে কিন্তু অনেকে কিন্তু এটাকে ঠিক চিকিৎসার যোগ্য কথা ভাবে না, কারণ তখন তো আর সামাজিকভাবে সমস্যাটা হচ্ছে না। তবে আমি বলবো দেরি না করা, কারণ কোনো সময় বিপদ হতে পারে। হ্যাঁ, সেটাই। আরেকটা জিনিস যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে উনি নিজেও তো খুব কষ্টে আছেন, স্ত্রী, ওনার নিজের যত্নটা যেন উনি যতটা সম্ভব ওনার দ্বারা সেভাবে করে যেন নিতে পারেন, এবং সেটা ওনার জন্য খুব প্রয়োজন এই মুহূর্তে। কারণ এবং তার কিন্তু 47 ইয়ার্স ওল্ড, কাজে সেও কিন্তু মানে একটু এখন তার অনেক বেশি যত্নের দরকার। এবং নিজে ভালো থাকলেই তো আরেকজনকে আমি সাহায্য করতে পারবো। এবং বাড়ির পরিবেশটা আসলে কিরকম, তাকে কিভাবে করে, তার সাপোর্ট সিস্টেমটা কিরকম, এবং সেটা এই রোগটাকে কিভাবে করে আসলে তারা দেখছেন বাড়ির লোকেরা, এবং তার যিনি এই মুহূর্তে আক্রান্ত ওনার হাজবেন্ড, তাকে কিভাবে করে সাপোর্টটা দিচ্ছে, সবকিছু মিলিয়ে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয়। কারণ এটা যেটা বলেন, আমি ওনার সাথে একমত ভাইয়ের সাথে, যে এটা ফিরে ফিরেই আসে। কিন্তু এই সময় বাড়ির যারা অন্যান্য সদস্যরা আছে ওনাদের নিজেদের যত্ন নেওয়া, একে অপরের সাহায্য করাটা খুব প্রয়োজন। তাহলে এটা সামলে ওঠাটা বা এটার সাথে থাকাটা সহজ হয়ে যায়। আর বিশেষত বোঝানোর চেষ্টাটা না করা, অনেকে আমরা এক্ষেত্রে ভুল করে বোঝানোর চেষ্টা করা হয় যুক্তিতর্ক দিয়ে বোঝানো গেলে এটাকে আমরা তো কখনো ব্যাধি বা রোগ বলতাম না, এটা অতিক্রম করে যায় বলে এটা আমাদেরকে এটা ব্যাধি বলতে হচ্ছে, বরং এর মাধ্যমে অবস্থাটা আরো খারাপের দিকে যায়। ওকে, আমাদের যদি একটু সময় থাকে বিরতির আগে, আজকে 2 মিনিট সময় আছে, একটু আজকে টপিক নিয়ে যদি কিছু বলা। আজকে টপিকটা আসলে বেশ বলা যেতে পারে বিস্তৃত একটা টপিকস। আচ্ছা, শুরুর দিকে শুনছিলাম যে কোনো একটা বিষয়কে আসলে কি শুনো একটি নির্দিষ্ট প্রেক্ষাপট থেকে দেখলে একটা বিপদ হচ্ছে এই যে আমরা তখন অন্য পয়েন্টগুলো মিস করে যাই। ট্রমা বন্ডিংটা কিন্তু বর্তমান সময় প্রেক্ষিতে আমাদের মধ্যবিত্ত বা উচ্চবিত্ত সমাজে এটি কিন্তু বিভিন্ন নামে প্রকাশ পাচ্ছে। আর এক্ষেত্রে সহজভাবে যেটা বলা যায়, এক ধরনের হচ্ছে যে তাকে ছাড়া আমার চলেও না, আমি যত বেশি তার থেকে দূরে চলে যাই মনে হয় যে হচ্ছে যে ওটা আমি মনে পারবো না, আবার যখন কাছে চলে যাচ্ছি তখন মনে হয় হচ্ছে যেটা আমি এখানে টিকতেও পারবো না, যেটাতে ইংরেজিতে এক ধরনের অ্যাপ্রোচ অ্যাভয়েডেন্ট কনফ্লিক্ট। এবং নির্যাতনকারী এবং নির্যাতিত, মানে বলা যেতে পারে শিকারী এবং শিকার দুজনের মধ্যে কিন্তু স্বাভাবিক বিবেচনায় আমাদের কাছে মনে হয় যে তারা বোধহয় একজন শত্রু হয়ে উঠবে। কিন্তু মানব মনস্তত্ত্বের একটা অদ্ভুত ব্যাপার হলো এই যে এটা উল্টে যেতে পারে। একজন নির্যাতনকারী এবং নির্যাতিতের সম্পর্কটা কিন্তু রোমান্টিক সম্পর্কে রূপান্তরিত হতে পারে। এবং গবেষণা যেভাবে বলছে যে এটা শুরুটা যদিও শুরু হয় শৈশবেই শুরু হয়, এবং এটা যে শুধুমাত্র যে আমাদের পিতামাতা এবং সন্তানের মধ্যে সম্পর্কের মধ্যে এটা আছে তাও কিন্তু নয়, এটি রোমান্টিক সম্পর্কেও থাকতে পারে, প্লেটোনিক সম্পর্কেও থাকতে পারে, এর বাইরেও বিভিন্ন রকম সম্পর্কে কিন্তু আমাদের এক ধরনের ট্রমা বন্ডিং থাকতে পারে। এবং এর পাশাপাশি আমার মনে হয় যে শুধুমাত্র একজন ব্যক্তি যারা ব্যক্তিকে প্রভাবিত করে তা না, পরিবেশকেও কিন্তু আমরা প্রভাবিত করি। আমরা সব কিছু তো আমরা যে পরিবেশ থেকে শিখি তাও কিন্তু নয়, কিছু কিছু বিষয় কিন্তু আসছে আমার জেনেটিক
ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু কিছু কিছু বিষয় এসছে। এবং শুধু একটা বিষয় নিয়ে আমি একটু দ্বিমত পোষণ করতে চাই, আমি যা করতে চাই আমি ঠিক যেমন হুবহু সেভাবেই আমাকে গ্রহণ করা হোক, এটা কিন্তু সবসময় সঠিক নাও হতে পারে। আমরা কিন্তু ছোটবেলার কথাই বলছি। ছোটবেলার ক্ষেত্রে যেমন ধরা যাক হচ্ছে আমাদের প্রেক্ষিতে যদি বলি যে শিশুটি আছে যে নিয়ম একেবারে মানতে অনিচ্ছুক, নিয়মিত আরেকজনকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিচ্ছে। না না, শিশু বলতে কিন্তু আমরা একদম না না, 3-4 বছর বলছি। আমি এটা বুঝেছি যে আমি ওই অর্থে বলছি। আমরা অনেক ক্ষেত্রে বলছি, কিছু ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু আসলে শেপিং কিন্তু আমাদের কম বেশি আমাদের সবারই হয়। সমস্যাটা দ্বারাই হচ্ছে যখন আমরা শেপ করতে বাবা মারা যাচ্ছেন, তখন কিন্তু সব শিশু কিন্তু সমান প্রতিক্রিয়া দেখায় না। এখানে কিন্তু চলে আসে কিন্তু জেনেটিক্স। কারণ আগে কিন্তু এক সময় বলা হতো যে বোধহয় একটা শিশু বোধহয় একটা ফাঁকা স্লেট নিয়ে পৃথিবীতে আসে, কিন্তু গবেষণায় বলছে না, আমাদের কিন্তু জেনেটিক্সটাও কিন্তু আমাদের একটা বড় একটা রোল প্লে করে। যেমন একটু আগে যে ভদ্রমহিলা আমাদেরকে ফোন করলেন, এই রোগটার ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে শতকরা প্রায় 80% কিন্তু এই ক্ষেত্রে জেনেটিক্স লোডের উপর নির্ভর করে। কারণ একই রকম চাপে কিন্তু সবার কিন্তু এই রোগটা হচ্ছে না, তার থেকেও বড় চাপের মধ্যে আমরা অনেকে পড়ছি, কিন্তু এই রোগ কিন্তু আর হচ্ছে না, বাট আমার প্রেক্ষিতে কিন্তু এটা হচ্ছে না। এই রেজিলিয়েন্স ক্যাপাসিটিটাও কিন্তু আমাদেরকে ডিফার করছে যে আমার ব্যক্তিত্বটা কেমন হবে, এবং এই ধারাবাহিকতায় কিন্তু আমাদের এক ধরনের ট্রমা বন্ডিংয়ে আমরা নিজেরাও কিন্তু আমরা অংশগ্রহণ করছি। এবং যে কথা বলে শেষ করতে চাই, কেন আমরা এখানে থাকি, পরিবর্তন কিন্তু আমরা খুব ভয় পাই। আমরা মুখে যে যাই বলি না কেন, মুখে যতই উদারবাদ বলি না কেন, খুব উদার, আমি খুবই মনটা আমার খুব বড়, যখন আমি পরিবর্তনের কথা আসবে, সেটা আমার খাদ্যাভ্যাস হোক, আমার ড্রেস আপ হোক, আমার স্টাইল হোক, তখনই কিন্তু আমার খুব সমস্যা। এই পরিবর্তনের ভয়টাও কিন্তু আমাদেরকে অনেকখানি আটকে রাখে। তো এটা একটি খুবই এমন একটা টপিকস যেটিকে আসলে বিভিন্ন দিক থেকে বিভিন্ন মাত্রায় বিশ্লেষণ করার এবং দেখার সুযোগ আছে। আশা করি যে পরে আমরা এটা আরো কথা বলবো, সেটা যদি সুযোগ পাই। আমরা বিরতি থেকে ঘুরে আসি, সময় একদম বিরতির কাছে চলে গেছে। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসবো একটু পরে। বরাবরের মতন থাকবেন আমাদের সাথে সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর। আর বিরতির আগে আমাদের একজন দর্শক বন্ধু ফোন করেছিলেন, আমরা তার বিষয়টি নিয়ে আলোচনা করেছি যতটুকু পেরেছি। আর আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনার অবতারণা করেছিলাম সেটি হচ্ছে যে ট্রমা বন্ডিং। আমরা ট্রমা বন্ডিং নিয়ে একটু অল্প বিস্তর আলোচনা করার সুযোগ পেয়েছি। তো আমাদের কি ফোন আছে? আচ্ছা, ফোন নেই। তাহলে আমরা আজকের বিষয়টা নিয়ে আরেকটু, ডু ইউ লাইক টু এলাবোরেট অন ইট, অর তানজিলা কিছু বলবে? করা যায়। আমাদের বিরতির মাঝখানে তো আমরা কিছু কথা বলছিলাম এটা নিয়ে, যে ট্রমা বন্ডিংটা এমন একটা বিষয় যেটা বলা যেতে পারে যে আমাদের সাইকিয়াট্রিক ফিল্ডে যে এটা দিয়ে অনেক ক্ষেত্রে আলাপটা শুরু হয়, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা অসুখী সম্পর্কের ক্ষেত্রে বা দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বা অন্য কোনো একটা প্রকাশিত মানসিক রোগের ক্ষেত্রেও পিছনের একটি কারণ হিসেবে এটা কাজ করে। এর পাশাপাশি কিন্তু সমস্যাটা অব্যাহত রাখতেও কিন্তু এটা একটি ভূমিকা রাখে। কারণ আমি একটি খুবই কষ্টকর সম্পর্কে আছি, আমি একদিক দিয়ে ধরা যাক হচ্ছে কাউন্সিলিং নিচ্ছি, বা ধরা যাক হচ্ছে একদিকে হয়তো আমি ওষুধপত্র খাচ্ছি, কিন্তু আমার যে একটা কারণ, প্রতিদিন যে কারণে আমার রক্তক্ষরণ হচ্ছে মনের ভেতরে, বা মনের ভেতরে যে কষ্টটা হচ্ছে সেটা তো অব্যাহত আছে। এটা একটা এমন একটা অদ্ভুত একটা দুষ্ট চক্রের মতন যে শেষ হতে চায় না। এবং এটাকে আমরা যদি ব্যবস্থাপনা করতে চাই, আমি একজন খুব সুন্দর একটা করেছে, the source of comfort is the same source is also a source of my misery. যে মানুষটা কমফর্ট দেয় সেই মানুষটা আমাকে কষ্টও দেয়। একই মানুষ, মানে উৎসটা একই। এবং এই ক্ষেত্রে এটা বড় একটা পার্থক্য হচ্ছে যেটাকে ইংরেজিতে বলা হচ্ছিল যে অ্যাপ্রোচ এবং অ্যাভয়েডেন্ট। একই সাথে আমি চাই না, বা একই সাথে আমি চাই। এবং বলা হয় যে এটি এমন একটি দ্বন্দ্ব, এমন একটি কনফ্লিক্ট যার মুখোমুখি হলে মানুষ একদম ভিতর থেকে ভেঙে যায়, এবং এটা সমাধান করাটা অনেক কঠিন। এবং বর্তমান প্রেক্ষিতে আমাদের ক্লিনিক্যাল ফিল্ডে রোগী দেখতে যেয়ে কিন্তু আমরা এই ধরনের অনেক ক্ষেত্রে এটা পাচ্ছি। তবে এক্ষেত্রে একটা শেষ পর্যন্ত এরকম থাকে যে সবকিছু তো বুঝলাম, কিন্তু হ্যাঁ আমি তো বুঝছি আমাকে এটা করতে হবে না, আমার খুব কষ্ট হচ্ছে, আমি এখান থেকে সরে যেতে চাই, কিন্তু আমি ওকে কিন্তু আমি খুব ভালোবাসি। বাট আমরা একটা ফোন নিয়ে আসি। ইটস এ গুড পয়েন্ট। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাডাম, ভালো আছেন? ভালো থাকার চেষ্টা করছি। থ্যাংক ইউ। জি ম্যাডাম, আমার সমস্যাটা আপনাদের আজকের প্রোগ্রামের টাইটেলের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। ও তাই? আচ্ছা, আমি ভেবেছিলাম না। ওকে, পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। আমি শুরু করছি। আমার বিয়ে হয় আজকে থেকে 9 বছর আগে। বিয়েটা লাভ ম্যারেজ ছিল, পরবর্তীতে এটা পারিবারিকভাবে মেনে নেওয়া হয়।
তো বিয়ের 3 বছরের মাথায় আমার স্ত্রী একটা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছে। অবশ্য বিয়ের পর থেকে আমরা আলাদা ছিলাম, আমাদের কর্মসূত্রে আমরা আলাদা আলাদা জায়গায় থাকতে হচ্ছিল আমাদের। বিয়ে 3 বছরের মাথায় সে তার আশপাশে একজনের সাথে একটা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে যায়, কিন্তু এটা আমার কাছে গোপন করে। তো তারপরে গোপন অবস্থায় ছিল, বাট আমি তাকে এই বিষয়টা নিয়ে সন্দেহ করতাম। তাকে বিভিন্ন সময় জিজ্ঞেস করছি যে তুমি কি কখনো কোনো বিবাহ বহির্ভূত সম্পর্কে ছিলা কিনা। সে বরাবরই অস্বীকার করে আসছে। তো এভাবে চলতে চলতে তার সম্পর্কটার স্থায়িত্ব ছিল তার ভাষ্য মতে কয়েক মাস, আনুমানিক 6 মাসের মতো স্থায়িত্ব ছিল। কিন্তু এই 6 মাস পরে সে যখন যে কোনো ভাবে বুঝতে পারলো যে এই সম্পর্কটা তার জন্য না, এটা তার ভাষ্য মতে, সে যখন বুঝতে পারলো যে সম্পর্কটা তার জন্য ভালো হবে না, তখন সে এটা থেকে বের হয়ে আসলো। বাট এই ছেলের সাথে তার একটা যোগাযোগ ছিল, অনিয়মিত যোগাযোগ ছিল, যে যোগাযোগটা 2 মাস পর পর বা 1-2 মাস পর পর তাদের মধ্যে মাঝে মাঝে কথা হতো। এবং যখন তাদের মধ্যে এই বিবাহ বহির্ভূত সম্পর্কটা ছিল, তখন এই সম্পর্কটা ছিল একেবারে গভীর পর্যায়ের একটা সম্পর্ক। মানে গভীর না বলে আমরা বলতে পারি শারীরিক পর্যায়ে, তাই না, সহজ ভাবে বলতে গেলে? তাই কি? হ্যাঁ, বলা যেতে পারে এরকম। তো মানে মানসিকটাও গভীর, আবার শারীরিকটাও চলছিল, এরকম হয়তো বা এরকম। কারণ পুরোপুরি এটা আমার ওয়াইফ আমার কাছে ডিসক্লোজ করে না, এবং এগুলো ডিসক্লোজ করতে তার যথেষ্ট অনীহা। সে কোনোভাবেই এগুলো পুরোপুরি ডিসক্লোজ করে না। যাই হোক, গত কিছুদিন আগে, কয়েক মাস আগে তার এই সম্পর্কটা আমার সামনে একেবারে কয়েক মাস আগে আমার সামনে একেবারে প্রমাণ সহ ধরা পড়লো। জি, ধরা পড়ার পরে তখন সে স্বীকার করে, হ্যাঁ, যে তার একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, যেটা এখন নেই, বাট মাঝে মাঝে একটা অনিয়মিত যোগাযোগ তার সাথে আছে। এই আর দাম্পত্য জীবনে আমাদের একটা সন্তান আছে, সন্তানটার বয়স 4 বছর। তো এই তার এই বিষয়টা আমার সামনে আসার পরে, আসছে 3-4 মাস হয়েছে। শুরুর দিকে আমি চাচ্ছিলাম যে ঠিক আছে, এটা যে কোনো ভাবে পাশ কাটিয়ে সম্পর্কটা খুব ভালোভাবে চালিয়ে নেই। কিন্তু আস্তে আস্তে দেখলাম যে জিনিসটা আমার উপরে খুব বোঝা হয়ে যাচ্ছে। মানে আমি আসলে তাকে মানতে পারছি না, এবং এখানে মানতে না পারার পিছনে বেশ কয়েকটা কারণ আছে। সেটা হচ্ছে যে আমি আস্তে আস্তে একটু তার ভিতরে খুঁজে দেখলাম যে তার মধ্যে খুব একটা অনুশোচনা নাই এই জিনিসটা নিয়ে। সে এবং তার পরিবার বা তার ফ্রেন্ড সার্কেল, কারোর মধ্যে এই বিষয়টা নিয়ে তেমন একদমই অনুশোচনা নাই। আরো একটা বিষয় কাজ করে এরকম যে আমি কেন এই বিষয়টা নিয়ে এখনো ধরে বসে আছি, আমি কেন এটা ইগনোর করতেছি না। বাট আমার পক্ষে তো আসলে চাইলে ইগনোর করা সম্ভব না, খুবই কঠিন। আমার পক্ষে একদমই ইগনোর করা সম্ভব না। আর এখন সে প্রায় আমাকে বলে, আর এই সম্পর্কটার গুরুত্ব তার কাছে আমার কাছে মনে হয় যে অনেকটা কম। কারণ সে সংসারে একটু জীবনে বেশ অমনোযোগ, এবং সে যখন এই সমস্ত বিষয় নিয়ে কথা হয় তখন প্রায় বলে যে বাচ্চাটা আমাকে দিয়ে দাও, আমি সংসার ছেড়ে চলে যাই। তো এখন বর্তমানে আর সংসারটা আমার পক্ষে ছাড়া সম্ভব না, এই জন্য যে আমার বাবা মা বেঁচে নেই, আমি একেবারে একা। সুতরাং সন্তানটাও আমার পক্ষে ছাড়া সম্ভব না, আর ওকেও ছাড়া সম্ভব না। আবার ওকে আমার চোখের সামনে সার্বক্ষণিক দেখাটাও আমার জন্য একটা বোঝা হয়ে যাচ্ছে। মানে এন্ড অফ দ্য ডে আপনাদের আজকের টপিকের সাথে আমার প্রসঙ্গটা মিলে যাচ্ছে, এই জন্য যে এই সম্পর্কটা এখন আমার কাছে একটা বোঝা। আমি এই বোঝাটা ফেলতেও পারতেছি না, আবার বয়েও বেড়াতে পারছি না, এরকম একটা পরিস্থিতি। এরকম পরিস্থিতিতে আমি একজন সাইকিয়াট্রিস্ট দেখিয়েছিলাম। উনি আমাকে কিছু মেডিসিন প্রেসক্রাইব করে, এগুলো নেওয়ার পরে আমি আসলে সাময়িকের জন্য কিছুদিন ভালো থাকি, বা সাময়িক, বা আমি 2-1 কাউন্সিলরের সাথে কথা বলেছি 2-1টা সেশনে, এটা আমাকে সাময়িক রিলিফ দেয়। বাট তারপরে আমি আবার আমার সেই নেগেটিভিটির জগতে ডুবে যাই, যে কেন এরকমটা আমার সাথে হলো। আমি মানতে পারি না জিনিস। মানে এটা একটা প্রতারিত হওয়ার কষ্ট, তো মানে বিট্রিয়ালের কষ্টটা বলা হয়। আমাদের যত কষ্ট আছে, যত ধরনের পেইন আমাদের হয়, মানসিক পীড়া, তার মধ্যে সবচেয়ে বেশি কষ্ট হয় বিট্রেড হলে। তো ইউ আর ফিলিং অ্যাবসলিউটলি বিট্রেড অর চিটেড। এটা কিন্তু যত ধরনের ট্রমা পৃথিবীতে, আমাদের তো অনেক কিছু নিয়ে আমরা মানে কষ্ট পাই, বলা হয় যে এই কষ্টের সাথে অন্য কষ্টের কোনো তুলনা হয় না। সো উই ক্যান আন্ডারস্ট্যান্ড। আপনি যেটা বলতেছেন যে এই কষ্টের সাথে অন্য কষ্টের তুলনা না, আমার ওয়াইফ বা তার পরিবার
তাদের কাছে তো এই কষ্টটা কোনো কষ্টই না। তারা সবাই আমাকে আরো এখন অনেকটা একটা মানসিক রোগীর পর্যায়ে নিয়ে গেছে, যে কেন আমি এটা এখনো ধরে বসে আছি, তাহলে তো আমি সুস্থ মানুষ না হয়তো, বা এরকম ব্লেম তারা করছে। না, সেটা তো তারা তাদের জায়গা থেকে করছেন, কিন্তু আমি তো বিজ্ঞানের কথা বললাম, তাই না? সায়েন্টিস্টরা যে গবেষণা করে তারা বলেছেন যে পৃথিবীতে যত ধরনের মানসিক পীড়া হয় তার মধ্যে এটা কষ্টটা সবচেয়ে বেশি। কারণ আমাদের জীবনটা শুরু হয় বিশ্বাস দিয়ে। হ্যাঁ, আমরা কিন্তু প্রথমে মায়ের গর্ভ থেকে বেরিয়ে যখন পৃথিবীতে এসেছি, আমরা কিন্তু মাকে আঁকড়ে ধরতে চেষ্টা করি, কারণ মা ওই শুধু ওই শরীরটাকে আমি চিনি, ওই 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 কণ্ঠটাকে আমি চিনি। সো এই যে প্রথম আমি আসলাম পৃথিবীতে, ওই সময় থেকে আমি বিশ্বাস কিন্তু খুঁজছি। হ্যাঁ, এই যে বিশ্বাস দিয়ে জীবন শুরু, বিশ্বাস খোঁজার মধ্যে দিয়ে আমরা বিশ্বাসটা যখন ভঙ্গ হচ্ছে, সেটাই হচ্ছে বিট্রিয়ালের কষ্ট। হ্যাঁ, সেই জন্য এটা এত বেশি আমাদেরকে একেবারে একেবারে হয় না, নাড়িয়ে দিয়ে ভাসিয়ে দেয় একদম। হ্যাঁ, সেই জন্যই কষ্টটা হচ্ছে, বোঝা যাচ্ছে। তবে আমি আমাদের 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 অতিথিদের কাছে যাব, আমার তরফ থেকে এইটুকু বলবো যে কাউন্সিলিং সেশন একটা দুটোতে কিছু হয় না। হ্যাঁ, যদি আমরা কাউন্সিলরের কাছে যাই, তিনি সত্যিকারের প্রশিক্ষণ প্রাপ্ত কিনা, কত বছর ধরে প্রশিক্ষণ নিয়েছেন, কোথায় প্রশিক্ষণ নিয়েছেন, যথেষ্ট সুপারভিশন নিয়ে কাজ করছেন কিনা, কাউন্সিলিংটা শুধু করলে হবে না, আমাকে কেউ সুপারভাইজও করতে হবে। কেমন? এখন ম্যাডাম এই কাউন্সিলরের কাছ থেকে কাউন্সিলিং নেওয়ার বিষয়ে একটু বলি, যে এই জাতীয় বিষয়গুলো আমারই একটা হেডেক। আমার স্ত্রী এ ব্যাপারে অতটা আগ্রহ কখনো দেখায়নি। আমি যে সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে এখানে কষ্টে আছে কে? হু ইজ দ্য সাফারার? সাফারার আমি। ডেফিনেটলি যে সাফারার, অবশ্যই তার মতো করে সে সাফার করে, তার কষ্টটাকে কম করে দেখা হচ্ছে না। বাট আমি সাফার করছি, সে কষ্ট পাচ্ছে, সেও তো এটার মধ্যে তার ভূমিকাটাই মুখ্য, কিন্তু সেই জন্য তারই সেশন নেওয়া দরকার, এটা ভেবে আমি আমাকে তো অবহেলা করতে পারি না, তাই না? আমাদের তো বাঁচতে হবে, তাই না? একটু শ্বাস ফেলে বাঁচতে হবে। তো আজকের প্রশ্নটা কি আমাদের কাছে? প্রশ্নটা এটাই আজকের প্রসঙ্গের সাথে, যে এই সম্পর্কটা এখন আমার কাছে একটা বোঝা স্বরূপ। আমি এটা ফেলতেও পারতেছি না, বহনও করতে পারতেছি না। ওকে, এরকম একটা পরিস্থিতিতে এমন একটা বন্ডিং এর মধ্যে থাকতে হচ্ছে। আর আজকে এখন যে আমাদের সাথে কথা বলা হলো, স্ত্রী এখন কোথায় এই মুহূর্তে? আমরা একসাথেই আছি। আমি ঢাকায় বসবাস করি, আমরা এক বাড়িতেই থাকি। না, এই মুহূর্তে ও কোথায় আমি জিজ্ঞেস করেছি। জি, আমরা এক বাসাতেই আছি। না, এক বাসাতে থাকার কথা জিজ্ঞেস করিনি। এই মুহূর্তে যে আমাদের সাথে কথা বলা হচ্ছে, এই মুহূর্তে স্ত্রী কোথায় আছেন? হ্যাঁ, উনি পাশের রুমে ছিল, এইমাত্র আমার এখানে আসছে। আমাদের মধ্যে এমনিতে সম্পর্ক। উনি কি জানেন আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে? না, এটা জানতেন না, ঘুমিয়েছিলেন হয়তো, বা এইমাত্র আসার পরে এখন দেখলেন যে। আচ্ছা, আশা করছি পরবর্তীতে এটা নিয়ে আর ভুল বোঝাবুঝি আবার তৈরি হবে না। ঠিক আছে, একটু লাইনে থাকতে হবে, আমাদের অতিথিদের কোনো প্রশ্ন থাকতে পারে, কারো কোনো প্রশ্ন থাকলে। আমার সুনির্দিষ্ট প্রশ্ন, এই প্রেক্ষিতে আপনার নিজেকে কি খুব অপরাধী বলে মনে হয়, যে আমার কোনো ঘাটতি আছে কিনা, বা আমি দায়ী কিনা? না, এখান থেকে ঘাটতি একটাই থাকতে পারে, যে আমাদের মধ্যে জায়গার একটা দূরত্ব ছিল। এখন এই জায়গার দূরত্বটা তো কর্মের তাগিদে। আচ্ছা, আরেকটা বিষয়, কর্মক্ষেত্রে আপনার কাজে কি খুব বড় ধরনের সমস্যা হচ্ছে? যেভাবে কাজ করতেন, যে মান অর্জন করে। হ্যাঁ, এখানে একটা সমস্যা ছিল যে আমি প্রচুর ব্যস্ত ছিলাম, ওকে সময় দিতে পারতাম। বর্তমান প্রেক্ষিতে আপনার যে পেশাদার যে কাজ, এই কাজগুলোকে মান বজায় রেখে করতে পারছেন নাকি কষ্ট হচ্ছে? না, একদমই আমি পেশাদার না, কোনো কাজই আমি কনসেন্ট্রেট করতে পারি না। এর পাশাপাশি আপনার কি কখনো এরকম মনে হয়েছে যে এই জীবনটা খুবই ভারী হয়ে যাচ্ছে, এই জীবনটা রাখার কোনো মানে নেই, এই ধরনের কোনো চিন্তা? না, এরকম চিন্তা আমি একদমই করি না, কারণ আমি সুইসাইড করার পক্ষে না, এবং আমি এই ধরনের কোনো চিন্তা এখন পর্যন্ত আমার মাথায় আনি নাই, আনতেও চাই না। আচ্ছা, আরেকটি বিষয়, আপনার কি কোনো একই কাজ বারবার করার কি কোনো রকম বিষয় আছে? যেমন ধরা যাক হাত ধোয়া হতে পারে, দরজা জানালা চেক করা হতে পারে, এই ধরনের কোনো বিষয় কি আছে? না, এরকম। অনেক ধন্যবাদ, আপনি অনেক কষ্টে আছেন। আশা করি আমরা আপনাকে কিছুটা হেল্প করার চেষ্টা করব। আমার শুধু একটা মাত্র জিনিস জানার আছে, সেটা হচ্ছে যে আপনার সন্তানের সাথে আপনার সম্পর্কের জায়গাটা যদি একটু জানতে পারি। আমার সন্তানের বয়স 4 বছর, তার সাথে আমার সম্পর্ক যথেষ্ট ভালো। আমাদের হাজবেন্ড ওয়াইফ দুইজনের সম্পর্ক তার সাথে। তবে ইদানিং যে টানাপোড়েন চলতেছে বিগত কয়েক মাস ধরে, সেই টানাপোড়েনের প্রভাব তার উপরে কিছুটা হলেও তো পড়ে।
কিছুটা না, অনেকটাই পড়ে, আমরা ধারণাও করতে পারি না। ওকে, ঠিক আছে তানজিলা, আমরা আলোচনা করছি। অনেক অনেক ধন্যবাদ। আমাদের অনেক 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 মানে শুভ কামনা থাকলো। আমরা চাই যে মানুষ এত কষ্টে পড়ে না যাক, কিন্তু কষ্টে পড়লে আমরা সেবা গ্রহণ করব, আমরা আলোচনা করছি। তানজিলা আগে বলবে। ঠিক আজকের বিষয়ের সাথেই পুরোপুরিভাবে সম্পৃক্ত বিষয়টি, এবং ওনার এখন এই মুহূর্তে যে ম্যাম যেটা বললেন আপনি, ফিলিং অফ বিট্রায়াল, মানে ওটা কিন্তু ওনাকে পুরোপুরিভাবে এখন গ্রাস করেছে। আঘাতটা পেয়েছেন, আঘাতটা নিয়ে চলতে হচ্ছে। উনি যেটা করছেন যে ওনার নিজের মতো করে চেষ্টা তো করছেনই, এই মুহূর্তে বেশ কিছুটা সময় নিজের ভালো রাখার জন্য, নিজের ভালোটাকে এনশিওর করার জন্য যেটা সাইকোথেরাপিউটিক যে ইন্টারভেনশনটা বা সেশনটা, কাউন্সিলিং সেশনটা, সেটা ওনার গ্রহণ করাটা ওনাকে সাহায্য করবে। কারণ ওনার ওয়াইফ বা তার পরিবার এই বিষয়টিকে কিভাবে দেখছে সেটা তো আসলে ওনারা ভালো করে আরো বলতে পারবেন। বাট উনি তো কষ্ট পাচ্ছেন, এবং নিজের কষ্টটাকে নিবারণ করতে চাওয়ার একটা পথ তো আমাকেই খুঁজে নিতে হবে। সেই জায়গাটার থেকে যে সেশনের কথা উনি বলেছেন, নিয়েছেন এবং নিচ্ছেন, আশা করি এটাই যেন কিছুটা নিতে থাকে। এখন নিচ্ছেন না, নেওয়াটা এখন প্রয়োজন। কিছুটা মানসিক স্বাস্থ্যের যে সেবাটা, কাউন্সিলিং সার্ভিস, সেটা কিছুটা হলো ওনার ভিতরে যে কষ্টটা, সেই কষ্টটা ওনাকে কিভাবে করে ওনাকে ইম্প্যাক্ট করছে, কাজকে, ব্যক্তি জীবনকে, নিজের ব্যাপারে যে ধারণাগুলোকে, সেই ধারণার জায়গাগুলোতে বুঝতে এবং নিজের অনুভূতির সাথে আরেকটু সম্পৃক্ত হতে ওনাকে সাহায্য করবে। বাচ্চার সাথে সম্পর্কের কথাটা জিজ্ঞেস করলাম এই কারণে, কারণ উনি কষ্ট পাচ্ছেন, তো বাবা মায়ের থেকে কিন্তু কষ্ট বাচ্চাদের মধ্যে চলে যায়। ওনার নিজের কষ্ট কোনো বাবা মাই চান না যে তার নিজের কষ্টটা তার বাবা মায়ের মধ্যে যায়, কিন্তু অজান্তেই চলে যান। সুতরাং আমি ভালো থাকলে, কতটুকু ভালো থাকতে পারবো সেটা তো পরের বিষয়, কিন্তু আমি ভালো থাকার চেষ্টা করলে আমার সন্তানের জন্য আমি আমার তরফ থেকে যেই দায়িত্বগুলো সেটা পালন করতে আরো বেশি সক্ষম থাকবো। তো সেই কারণেই ওনার প্রতি শুভকামনা থাকলো, এবং উনি যেন নিজের মানসিক স্বাস্থ্যের খেয়ালটা করেন এবং সেবাটা নেন, সেই জায়গাটা খুব জরুরি এই মুহূর্তে আমার মনে হচ্ছে। একটা প্রশ্ন আমার মনে হচ্ছিল যে করা দরকার, ঘুমাতে পারছে কিনা রাতে। বেশি ঘুম তো হওয়ার কথা নয়, বোঝা যাচ্ছে যে উনি জেগে ঘুমাতে না পারলে সেটা আবার আরেকটা শরীরের স্বাস্থ্যের উপরে ওটার একটা সাথে সম্পর্ক আছে। এক্ষেত্রে যেটা এই একটু আগে যেটা নিয়ে আলোচনা করছিলাম, যে শুধু ওষুধ কিন্তু এক্ষেত্রে আসলে কাজ করবে না, করার কোনো কারণ নেই। কারণ হচ্ছে যে রক্তক্ষরণ বলি বা যে ব্যথার উৎস বলি, সেটি কিন্তু চলমান আছে। তবে আমি ওনার কথা শুনে যেটা আমি অনুভব করলাম যে উনি কিন্তু খুবই স্পর্শকাতর একজন মানুষ, এবং আমরা যাকে বলি ইন্টেলেকচুয়াল ইনসাইট, উনি খুবই যুক্তি দিয়ে চিন্তা করতে সক্ষম, এবং আমি বলবো যে বাংলাদেশের সামাজিক প্রেক্ষিতে যথেষ্ট উদার, এবং উনি খুবই সততার সাথে আমাদের সাথে শেয়ার করেছেন। আমি একটি জায়গায় আমি ফোকাস করতে চাই, যে কাউন্সিলের সাথে কাজ করছিলেন, যদি তার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে থাকে, আমি বলবো একটি অর্জনযোগ্য লক্ষ্য স্থির করুন, যেটি হবে অর্জন করা সম্ভব। সেটা তো কাউন্সিলর সাথে আলাপ করে একটা অর্জনযোগ্য লক্ষ্য ঠিক করুন। আমি আমার বর্তমান অবস্থা থেকে উন্নতির জন্য আমার ব্যক্তিগতভাবে এই যে আমি একটা জায়গায় আটকে আছি, এই চিন্তাটাই সারাদিন আমাকে আচ্ছন্ন করে রেখেছে। সারাদিন হতে হতে তার মাথায় এটি চক্রাকারে ঘুরছে। এই চক্র থেকে বের হওয়ার যে প্রমাণিত যে মনস্তাত্ত্বিক কৌশলগুলো আছে, কিভাবে আমি এসব শিখতে পারি, আমি অন্য কিছু বাদ দিয়ে আমি এখানে একটু জোর দিতে বলবো। এর পাশাপাশি হচ্ছে আমাদের যে দৈনন্দিন যে অভ্যাসটা আছে, সেখানে যদি আমরা সামান্য হলেও যদি আমরা একটু এক্সারসাইজটা ঢোকাতে পারি, শারীরিক যে কসরত বলি বা সাঁতার কাটা বলি, ঘটনা কিন্তু ঘটনার মতোই আছে, ঘটনা কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু আমার ব্রেনে যখন কিছু কিছু পরিবর্তন হবে, তখন কিন্তু আমি এটাকে সামলানোর জন্য আমি আরো বেশি শক্তি খুঁজে পাবো। আর ওষুধের ক্ষেত্রে যেটা আপনি ইতিমধ্যে বলে ফেলেছেন, ঘুম যদি আমাদের ঠিকভাবে না হয়, মস্তিষ্ক কিন্তু আমাদের কখনো কিন্তু স্বাভাবিকভাবে চিন্তা করতে সক্ষম না। এবং আপনি এখন যে চাপের মধ্যে আছেন, আমার দেশে কিন্তু একটি স্কেল তৈরি করা হয়েছে মানসিক চাপের জন্য, যার নাম হচ্ছে ঢাকা স্ট্রেস স্কেল। এই স্কেল অনুসারে কিন্তু দেখা যাচ্ছে যে ঢাকা স্ট্রেস স্কেল, একটি ঢাকা স্ট্রেস স্কেল, এটি প্রায় বছর 3 আগে আমাদের ঢাকা, হ্যাঁ, নামটা হচ্ছে ঢাকা স্ট্রেস স্কেল। হোমসেন রাহিটটা তো ছিল আমেরিকান, এবং এটা তো পরবর্তীতে ইন্ডিয়াতেও ভ্যালিডেশন করা হয়েছিল। ঢাকা বাংলাদেশ না হয়ে ঢাকা কেন? এটা দেওয়া হয়েছিল, এটা বিএসএমইউ থেকে, এটা ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি থেকে তৈরি করা হয়েছে।
এটা আমি ঠিক বুঝলাম না, মানে আমরা দেশটাকেই তো পরিচিত করব সবার কাছে। অনেক ক্ষেত্রে কিন্তু স্কেলের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আছে, কিন্তু এরকম অ্যারিজোনা অঞ্চল ভিত্তিতে কিন্তু নাম আছে, যেমন সব ক্ষেত্রে স্টেট না, অনেক ক্ষেত্রে কিন্তু মানে নামের ক্ষেত্রে আরো অদ্ভুত অদ্ভুত সব স্কেলের নাম আছে। এটা মালিক যেহেতু আমি নই, আমি এটা মন্তব্য করতে পারবো না। না না ঠিক আছে, আমি একটু আমার কাছে একটু ধাক্কা লাগলো। অনেক আছে এরকম উদাহরণ কিন্তু আছে, শহরের নামে কিন্তু স্কেল আছে। তবে এটা কিন্তু এই স্কেল অনুসারে কিন্তু আপনার চাপটা কিন্তু খুব ভয়ঙ্কর চাপ। তার মানে আপনার যা যা সমস্যা হচ্ছে, এটা কিন্তু এর মানে এটা নয় যে আপনি মানসিকভাবে খুব দুর্বল একজন মানুষ। এটি কিন্তু আসলে এরকমই হওয়ার কথা, একটু চাপই লাগার কথা। এবং এটাকে আমরা ঠিক রোগ না বলে আমরা বলতে পারি একটি এমন একটি সমস্যা, মানসিক স্বাস্থ্য সমস্যা, যে ক্ষেত্রে আমাদের মানসিক স্বাস্থ্যের সাহায্য নিতে হবে। শুধু একটি বিষয় যোগ করতে চাই, ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং বা ব্যক্তিগত কাউন্সিলিং এর জন্য আমি বলবো যে কমপক্ষে 18টি সেশনের একটা লক্ষ্যমাত্রা রাখুন। আচ্ছা একটা সেকেন্ড, আমরা এটা এখন না বলি, আর আরেকটি হচ্ছে এটা একেবারেই তার পার্সোনালিটি অফ দ্য পারসন। আমি এটা বলছি কমপক্ষে। আমাদের প্রেক্ষিতে ম্যাডাম 4 থেকে 5টার পরে সাধারণত হাল ছেড়ে দেই। আরেকটি হলো যে কাপল কাউন্সিলিং এর ক্ষেত্রে আপনি একটা উদ্যোগ গ্রহণ করে দেখতে পারেন যে আপনি স্ত্রী সহ আপনারা কাপল কাউন্সিলরের কাছে, এবং হতে হবে আলাদা কাউন্সিলর, একই জায়গায় না হলে। কাপল কাউন্সিলর বলে বাংলাদেশে কেউ কাজ করছেন না আর কি। না, বাংলাদেশে কিছু ফ্যামিলি কাউন্সিলিং নিয়ে ফ্যামিলি আছে, কাপল বলে কেউ কাজ করছে না। ফ্যামিলি কাউন্সিলিং এর কনটেক্সটে যারা কাজ করছেন, ঢাকা মেসরিতেও কিছু কাজ অলরেডি হচ্ছে। হ্যাঁ আমি জানি। একটু আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপা, আমি একটা ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছি। শিওর, আমরা সবাই শুনছি। জি, আমি 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 একজনকে বিয়ে করি। আমার এটা সেকেন্ড ম্যারেজ। আচ্ছা, আমি 7 বছর আগে ওনাকে বিয়ে করি। 7 বছর আগে যে বিয়েটা করি, সে বিয়েটা আমার কাবিন ছিল না, বিকজ ওনার ফার্স্ট ওয়াইফ আছে। সেই ওয়াইফের সাথে ওনার খুব খারাপ সম্পর্ক, কিন্তু ওনার ওয়াইফের ইমিগ্রেশন এবং বিভিন্ন জটিলতার কারণে উনি কাবিন করেনি। আচ্ছা আমি একটু কনফিউজড হয়ে গেলাম, মানে এখন যে বিয়েটার কথা বলা হচ্ছে এটা কি সেকেন্ড না ফার্স্ট? সেকেন্ড। আমার সেকেন্ড ম্যারেজ। ওনার আর আগের আরেকটা ম্যারেজ, ওটা আমার ছোটবেলায় বিয়ে হয়েছিল, 15 বছর। ওইটা অনেক আগে, আমার অনেক আগে হয়ে গেছে, ওটা ডিভোর্স হয়ে গেছে। ওখানে আমার একটা বাচ্চা আছে, বাচ্চাটা অনেক বড়, সে বাইরে থাকে। আচ্ছা, এখন সেকেন্ড ম্যারেজটা চলছে এবং তার আগের একটা তার আগের একটা বিয়ে আছে এবং সন্তানও আছে। তার সন্তান আছে, তারা দেশের বাইরে থাকেন। আচ্ছা, মানে তার স্ত্রী এবং সন্তান দেশের বাইরে থাকে। জি। আচ্ছা, তো এখন আমি একজন প্রফেশনাল, তো আমি এই অবস্থায় তাকে বিয়ে করে, এবং তার শরীর খুব খারাপ ছিল। যেহেতু সে এজেড পার্সন, আমি একটা এজেড পার্সন, আমিও 40 আপ, সেও 60 আপ। তো তার শরীর খুব খারাপ ছিল তখন। তো 60 আপ মানে তখন ছিল তার 58। তো তার শরীর খারাপ মানে তার কিডনি প্রবলেম এবং ক্যান্সার ছিল। তো আমাকে সে কখনোই বিয়ে করেছে ঠিকই, কিন্তু সে কখনো আমাকে সামাজিক ভাবে এবং আমার দায়িত্ব নেয়নি। আচ্ছা আচ্ছা, এই জিনিসটাকে সে হাইড করে রেখেছে, এবং এটা বলেছে সার্টেন টাইমের জন্য আমাকে বলেছিল যে তুমি কিছুদিনের জন্য এটা চুপ থাকো, আমি বলবো। তো আমি যখনই তাকে এটা বলতাম, তখনই সে আমার উপরে বিভিন্ন রকম মানে খারাপ আচরণ করতো আমার সাথে। তো আমি এই কারণে অনেক সময় চুপ হয়ে থাকতাম, অনেক সময় সহ্য করতাম, কারণ তার শরীর ভীষণ খারাপ ছিল। তাকে ট্রিটমেন্ট করাতাম, দেশের বাইরে বিভিন্ন জায়গায় নিয়ে আমি ট্রিটমেন্ট করাতাম, আমি সাথে গিয়ে। কিন্তু কি আমার তার বাসায় আমাকে দিয়ে দিত না, আমি আমার বাসায় থাকতাম। কিন্তু তার যখন লাগতো, তার রান্না করা, তাকে মেডিসিন দেওয়া, তার সমস্ত কিছু দায়িত্ব আমরা করতে হতো, এগুলো সব আমি করতাম। তো একটা কাজের লোক রেখে দিয়েছিলাম, আর বাবুর্চি, আর সে এরকম থাকতো। তো এই অবস্থায় আমি 7টা বছরই করলাম। লাস্ট 1 বছর সে আমেরিকাতে ছিল, সেখানে খুবই খারাপ অবস্থা ছিল। তাকে আমি বাংলাদেশে এনে তাকে আমি ট্রিটমেন্ট করাই দিল্লিতে, এবং কিডনি ট্রান্সপ্লান্ট করাই তার। আচ্ছা, কিডনি ট্রান্সপ্লান্ট করার অবস্থা আমি এত মানে হয়েছে, তখন আমি বলেছি দেখো তুমি জিনিসটা সবাইকে বলো, আমি যে থাকছি তোমার সাথে কেউ তো জানছে না। আমার ফ্যামিলি, আমার তো ফ্যামিলি আছে, আমি একটা কনজারভেটিভ ফ্যামিলি বিলং করি, আমার ফ্যামিলি জানতে চাইছে কার সাথে আমি আছি, কোথায় আছি, তুমি আমাকে বলতে দিচ্ছ না। এটা নিয়ে আমাদের মধ্যে একটু মনোমালিন্য হয়, দ্বন্দ্ব হয়। সে এই যখনই আমার সাথে দ্বন্দ্ব হতো, সে বিভিন্ন মেয়েদের কাছে যেত। তখনই কার কাছে যেত? খারাপ মেয়েদের কাছে যেত। আচ্ছা আচ্ছা, ওকে। ইভেন তাকে আমি ট্রান্সপ্লান্ট করে নিয়ে আসছি, ডক্টর বলেছে যে 6 মাসের মধ্যে সে যেন টোটালি কারোর সাথে কোন রকম সেক্সুয়াল লাইফে সে না জড়ায়। সে আমার সাথে, আমি যখন বলছি তুমি কাবিনটা করো, এই কাবিন করার কথা বলা, এবং তোমার ভাই, ওদের ভাই বোন সবাই জানে, ওর ওয়াইফও কিছু জানে,
কিন্তু সে সবাইকে বলে যখন কারোর সামনে নেয় আমাকে আমাকে যে নেয় না সবার সামনে নেয় নিয়ে বলে আমার বান্ধবী, তখন আমার মেন্টালি এত ভাবে থাকে যে আমার গার্লফ্রেন্ড। এটা বলার পরে আমি মানসিক ভাবে প্রতিদিন কান্না করি এবং তার সামনে তখন আমার মুখটা ছোট হয়ে আমি খুব অপমান বোধ করতে থাকি। এবং আমি তাকে বললাম যে তুমি যদি পরিচয় দিতে না পারো তাহলে আমাকে কেন ধরে রেখেছো। এটা বলার পরে সে আমাকে একদিন বলে যে তার পক্ষে সম্ভব না, সে এখন তার বউ বাচ্চা তাকে কিডনি ট্রান্সপ্লান্ট এবার সুস্থ করে আনার পরে এমন দিন গেছে দিল্লিতে আমি তাকে মানে এই 7 বছরে সে পেশাব হয়ে যেত, পায়খানা হয়ে যেত, সেগুলো আমি পরিষ্কার করেছি। আচ্ছা, এটা অর্থায়ন কে করেছে এই যে এত এক্সপেন্সিভ ট্রিটমেন্ট করেছে? সেই ভেরি আচ্ছা, মানে ওর মানে অর্থের মানে ফিনান্সিয়াল কোনো কনস্ট্রেন্ট নাই? আমার প্রবলেম নাই, তারও প্রবলেম নাই। আমিও একটু এস্টাবলিশ ইন ওমেন, তো আমাদের টাকা পয়সা নিয়ে কোনো ব্যাপার না, কোনো অসুবিধা নেই। লাস্ট আমাকে সে বলে যে তুমি আমার ফ্যামিলি বলছে যে তুমি টাকার জন্য আমার কাছে আসছো, এই জন্য তুমি আমি কাবিন করবো না, কাবিন করলে তুমি আমার অর্থ সম্পদ সব পেয়ে যাবে, আর আমি তোমাকে সমাজে পরিচয় দিয়ে গেলাম। কাবিন করলে কি হবে? তুমি আমার প্রপার্টি পেয়ে যাবে, আমার প্রপার্টি পেয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, আমার বাচ্চাদের ইনস্টিটিউট করে রেখে যাব আমি। এইটা বলে আমাকে সে মানসিক ভাবে বিভিন্ন ভাবে হচ্ছে আমি কিছু কাছে এগ্রিমেন্ট করি যে এগ্রিমেন্টে কোনোদিন আমি কোনো কিছু পাবো না, এরকম করবো যে আমার তো কোনো কিছু প্রয়োজন নাই, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, তুমি একটা এগ্রিমেন্ট করে আমি তোমার সাথে থাকতে চাই, কারণ আমার আজকে 7 বছরের বিয়েটা আমি তোমার সাথে একটা মায়ায় পড়ে গেছি, যেভাবে হোক ভুল করেই হোক শুদ্ধ করেই হোক তোমার সাথে আমি একটা ইস্যু পড়ে গেছি। ও 2-একটা বোন টোন জানে, তারা বলে যে দেখো একটু ধৈর্য ধরো। আমি ধৈর্য ধরতে ধরতে এই পর্যন্ত আসছি, কিন্তু কোনো সলভ হয়নি। লাস্ট সে করেছে কি আমাকে, সে লাস্ট বারের মতো সে একটা মেয়ের সাথে সম্পর্কে যাচ্ছে, সেটা আমার কাছে ধরা খেয়ে আমি কিডনি ট্রান্সপ্লান্ট নিয়ে আসার পরে তার বাসায় তো একা থাকে, কাজের লোকদের মাধ্যমে সে একটা মেয়ের সাথে আবার জড়াইছে, সেটা আমার সাথে ধরা খাওয়ার পরে আমি যখন একটু খুব কানাকাটি চিলাচিলি করছি, সে আমাকে বলে আমি তোমাকে এখন তালাক দিয়ে দেবো, কারণ আমি তোমাকে তালাক দিয়ে দেবো, ইসলামী শরীয়ত মতে আবার তালাক দিব। এই বলে সে আমাকে সে আমেরিকা এবং চলে যায় এবং বলে যে আমার বাচ্চারা বলেছে তার মায়ের সাথে আমাকে থাকতে হবে এবং ওর বাচ্চাদের ভালোর জন্য আমি আমেরিকায় চলে যাচ্ছি। সে আবার চলে গেল আমেরিকাতে, গিয়ে আমাকে ব্লক করে দিয়েছে। কিন্তু আমার কবে গেছে আমেরিকাতে? কবে গেছে? আমি সাথে 2 উইকস হয়ে গেছে, সে চলে গেছে। হ্যাঁ, 2 উইকস ধরে গেছে, ওখানে গিয়ে তোমাকে ব্লক করে দিয়েছে। আচ্ছা, আপনার এটা নিয়ে আমি আপনার সাথে ওনাকে নিয়ে আসতেও চেয়েছিলাম, অনেকবার আমি মেসেজ করেছিলাম, কিন্তু উনি শেষ যেতে চায় না, বলে না আমি যাব না। এখন উনি করেছে কি এই ওখানে গিয়ে আমাকে ব্লক করে দিয়েছে এবং উনি ওনার বোনকে বলে গেছে যে বলে দিও আমি ওনাকে যথাসময় আমি ডিভোর্সের নোটিশ পাঠাচ্ছি। আমার কথা হলো আমি চাই না ও চলে যাক, আমার কোনো ই নাই, কিন্তু আমার যে মেন্টালি আমার প্রতিটা এখন শুধু কোনো কিছু দেখলেই তাকে বিশ্বাস, আমার কাছে খুব খারাপ লাগে যে আমি কিভাবে ঠকলাম। এতটা বছর একটা মানুষকে আমি বাচ্চাদের মতো টেক কেয়ার করে যখন সুস্থ করলাম, সবকিছু করলাম, সে মানুষটা আমার সাথে বেইমানি করে চলে গেল। কিন্তু তোমাদের বিয়েটাই তো হলো মানে কোনো কন্ট্রাক্ট ছাড়া, তাই না? কোনো কিন্তু তার দিক থেকে কিন্তু কোনো প্রতিশ্রুতি ছিল না, তাই না? প্রতিশ্রুতি ছিল, সে বলছে যে তুমি ধৈর্য ধরতে হবে, তোমাকে তুমি এখন কাউকে বলতে পারবা না। না না, বাট এটাই তো ভীষণ ভয়ঙ্কর একটা তো মানে এক ধরনের মানে কি বলবো তথ্য বা ভয়ঙ্কর এক ধরনের তার চাহিদা তার, তাই না? যে তুমি তোমাকে বিয়ে করবো বাট ইউ ক্যানট ডিসক্লোজ ইট টু এনিওয়ান। তাহলে আমার বিয়ে মানেই তো হচ্ছে একটা সামাজিক স্বীকৃতি, তাহলে তুমি এটা কি দুজন একা একা করলাম বাস হয়ে গেল? এত সহজ তো না জীবনটা। ছিল ওর বন্ধু সবাই ছিল, আমরা বিভিন্ন উমরায় যাই, বিভিন্ন ধরনের করছি, কিন্তু ওর কথা হলো যে তুমি এটা ধৈর্য ধরতে হবে, আমার যখন সময় হবে আমি তখন কাবিন করব। কিন্তু এইবার সে লাস্ট বলে গেল যখন আমি ওকে বলছি আর সম্ভব না, তুমি মানুষের সাথে মানে কাবিন বলতে তোমাদের কোনো কাগজপত্র হয়নি, তাই তো? না 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 না, এটা কেমন ম্যারেজ হলো? তুমি তো অনেক একটা বুদ্ধিমতী মেয়ে মনে হচ্ছে। হ্যাঁ, তোমাকে তো খুব ইন্টেলিজেন্ট মনে হচ্ছে, খুবই সেনসিটিভ মনে হচ্ছে। এটা তো বিয়েটা তো ওইভাবে হলো না। না, ওইভাবে হলো না। আমি তাকে প্রতিটা পদে পদে এত মানে সে আমাকে এইভাবেই করতো যে তুমি আমাকে একটু টেক কেয়ার করো, আমাকে একটু বাঁচাও, আমি বাঁচলে তুমি আর আমি সারা জীবন থাকবো।
কিন্তু ওনার ওয়াইফের সাথে আগে তো আমরা একটা প্রতিশ্রুতিটা দরকার আমাদের, তাই না? তোমাকে যে আমি বাঁচাবো, কিসের উপরে বাঁচাবো, কোন কোন কিসের উপর ভিত্তি করে বাঁচাবো? আমাদের সম্পর্কটাই তো মানে একেবারে নড়বড়ে অবস্থায় আছে। ইলিগাল না, শরীয়ত মতে কিন্তু আমাদের সামাজিক স্বীকৃতিটা না। হ্যাঁ, বাট সেটা তো একটা তো পেপার লাগে আমাদের, তাই না? পেপার ছাড়া তো স্বীকার করে, কিছু কিছু জায়গায় স্বীকার করে, কিছু কিছু জায়গায় স্বীকার করে না। না না, কিন্তু ইউ ডোন্ট হ্যাভ এনি পেপার। নো, আই হ্যাভ নো পেপার। তোমার কাছে কোনো পেপার নাই, তাই না? এটা তো তুমি তোমার মতো একটা শিক্ষিত, তুমি এত সুন্দর করে কথা বলছো, তোমার মনে হচ্ছে যে পারিবারিক ব্যাকগ্রাউন্ডও ভালো, তুমি মানে তুমি মনে হয় একটু হয়তো জানি না ট্রমা বন্ডিং এর মধ্যে পড়ে গেছিলে কিনা। আমি এখন 7টা বছর আমার লাইফ থেকে মুক্ত করে দিয়ে এখন সে আমাকে ব্লক করে দিয়েছে, তাকে সুস্থ করার পরে সে ব্লক করে দিয়েছে। এক্স্যাক্টলি, অসম্ভব কষ্ট হচ্ছে তোমার। তুমি আমাদের সবারই তো সহমর্মিতা তোমার জন্য আছে, শুনছি তোমার কথা সবাই, আমরা তিনজনই শুনছি। আমি নিজেকে না বিশ্বাস করতে পারছি না, আর আমি শুধু কান্না আছে, আমি সারাক্ষণ আমি অনেক একটা রেসপন্সিবিলিটি কাজ করি, আমি সেখানে মন দিতে পারছি না। স্বাভাবিক, আমি ঘুমাতে পারছি না। হ্যাঁ, খুবই একটা ভীষণই একটা বড় ধরনের একটা ধাক্কার মধ্যে পড়ে গেছো তুমি। ধাক্কা তো খাচ্ছিলেই, বাট এবার ফাইনাল ধাক্কাটা মনে হলো আরো বড় করে এলো। তোমার প্রশ্নটা তো এটাই, কি করে তুমি নিজেকে ভালো রাখবে, এখান থেকে তুমি কি করে বেরোবে এই কষ্ট থেকে। ওকে, ঠিক আছে, অনেক অনেক কৃতজ্ঞ আমরা, তুমি ফোন করেছো আমাদের কাছে, আমাদের সবার পক্ষ থেকে কৃতজ্ঞতা। তুমি একটু লাইনে থাকো, তোমাদের কারো প্রশ্ন থাকলে করো। হ্যাঁ, আমার প্রশ্ন দুটো জায়গায়। আপনার সন্তানের সাথে কি আপনার এখনো কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, আমার সন্তানকে আমি সমস্ত লেখাপড়ার খরচ দিই, তাকে দেশের বাইরে থাকে। আচ্ছা, ওর সাথে কি নিয়মিত দেখা সাক্ষাৎ বা যোগাযোগ হয়? হ্যাঁ, আমি যাই, ওর সাথে মাঝে মাঝে দেখা করি, ও চলে আসে। বুঝতে পেরেছি। আপনি বর্তমানে কি অন্য কোনো রকম শারীরিক কোনো সমস্যায় ভুগছেন? সাধারণত থাকে এই বয়সে যে ধরনের সমস্যা থাকে। না, আমার কোনো রকম কোনো শারীরিক সমস্যা নেই। আমার ডায়াবেটিস, প্রেশার, মাঝে মাঝে লো প্রেশার হয়ে যায়, সেটা আমি হয়তো আমার ডায়েট বা অন্য কোনো কারণে হতে পারে। বুঝতে পেরেছি। এছাড়া আমি আর যে আপনি বলছিলেন যে আপনার ঘুম হচ্ছে না, ঘুমানোর জন্য কি কোনো ধরনের ওষুধপত্র খান মাঝে মধ্যে? না, আমি এই কিছুদিন হলো কোনো ঘুমের ওষুধ তো ওরকম খাই না, কারণ আমার এত প্রেশার কম থাকে, মাঝে মাঝে সকালবেলা আমি উঠতে পারি না প্রেশার কমের জন্য, হয়তো ঘুম কম দেখে আমার প্রেশারটা লো হয়ে থাকে। এবং আমি এটা মনে হচ্ছে যে আমি কি করলাম। আমি আপনাকে অনেক ধন্যবাদ, আমরা আপনাকে হেল্প করার চেষ্টা করব। অনেক অনেক ধন্যবাদ, আমরা ভীষণ কৃতজ্ঞতা প্রকাশ করছি, সহমর্মিতা তো প্রকাশ করছি, এবং অনেক শুভ কামনা তোমার জন্য। আমরা আলোচনা করছি, তুমি থাকো আমাদের সাথে, কেমন? অনেক অনেক ধন্যবাদ। রাহেনুল, খুবই কষ্টকর জীবনের একদম সত্য ঘটনা শুনলাম। আসলে বর্তমান প্রেক্ষিতে এরকম ঘটনা এখানে সবাই সত্য ঘটনাই তো বলে, যে আসলে একটা ব্যাপার অন্যান্য ক্ষেত্রে আমরা চলতি ভাষায় বলি যে বুদ্ধিমানরা কিন্তু অনেক ক্ষেত্রে বড় বড় ভুল করেন, যে বুদ্ধিমানরা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক বড় বড় ভুল করেন, এবং এত বড় বড় ভুল কিন্তু বোকারা করতে পারেন না। এবং এরকম কিন্তু আমরা দেখছি, আমি বাস্তবে যেমন দেখেছি, আজকে আরেকবার শুনলাম। আইনগতভাবে কিন্তু কোনো অস্তিত্ব নেই, কিন্তু মানবিকভাবে, মনস্তাত্ত্বিকভাবে বা ধর্মীয়ভাবে কিন্তু অবশ্যই মূল্য আছে। বোঝা যাচ্ছে যে ওনাকে বিভিন্ন রকমভাবে ব্যবহার করা হয়েছে, এবং এটা বলতে চাই যে এটা ওনার প্রবলেম, এটা আপনার কোনো প্রবলেম না। একজন মানুষ যখন একজন মানুষকে স্বার্থহীনভাবে ভালোবাসে বা বিশ্বাস করে, সেই বিশ্বাসটা যখন আরেকজন ভঙ্গ করে, তখন কিন্তু যে ভঙ্গ করছে সমস্যাটা কিন্তু তার। যে আহত হলো সে কিন্তু আসলে কিন্তু এটার জন্য দায়ী নয়, এই কথাটুকু বলতে চাই। আর এখন উনি খুব তীব্র কষ্টের মধ্যে আছেন, এবং বোঝা যাচ্ছে ওনার রক্তচাপ নিয়ে একটা সমস্যা আছে, অস্থিতিশীলতা আছে, হয়তো ঠিকভাবে খাওয়া দাওয়া করেন না। আমি প্রথমত বলবো হচ্ছে যে একজন সাইকিয়াট্রিস্টের কাছে যান, আগে হচ্ছে প্রাথমিকভাবে স্থিতিশীলতা অর্জন করুন, এবং 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে আপনার এই কষ্টগুলোর কোনো সমাধান উনি দিতে পারবেন তা বলবো না, কিন্তু নন জাজমেন্টালি বা ধরা যাক হচ্ছে নিরপেক্ষভাবে শোনার একটা জায়গা থেকে ওনার কিছু সাহায্য দরকার, কাউন্সেলিংয়ের কথা বলছি, শুরু করতে পারেন। এবং এর পাশাপাশি আপনার যে সন্তান, তার সাথেও আমি বলবো যে কিছুটা হলেও আপনি কানেকশনটা বাড়াতে পারেন। খুব সংক্ষেপে যদি বলি, এই দুটো ধাপে আপনি জোর দিতে পারেন আগামী 2 থেকে 3 সপ্তাহের জন্য। কিন্তু আমার মনে হয় সেশনটা বোধহয় কন্টিনিউ করলে আরো ভালো হয়। পরবর্তীতে থেরাপিউটিক সেশনটা শুরু করার জন্য আমি বলবো যে আগে স্থিতিশীল না হলে দেখা যাচ্ছে উনি
তখন নিতে পারে না, তখন তিনি কষ্টটা নিতে পারবেন না, কারণ এখানে অনেকগুলো কষ্টকর বিষয়গুলো আসবে যেটি বহন করার মতন বা বাসায় এসে আবার একা একা থাকাটা ওনার জন্য অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। প্রথমে তো আমি বলতে চাচ্ছি যে মানে যে কষ্টটার মধ্যে দিয়ে উনি যাচ্ছেন সেটা আসলে ওনার জন্য সহ্য করাটা খুব কষ্টের, এই কারণে কারণ ওনার পরিবারের সাথেও উনি বিষয়টা নিয়ে এখনো কখনো ভাবে করে বলেননি, শেয়ার করেননি। সুতরাং ওনার নিজের যেই সাপোর্ট সিস্টেমটা, যে আমাকে এই মুহূর্তে এখন আমি সেশন তো নিতেই পারি এবং সেই নেওয়ার জায়গাটাকে আমরা অবশ্যই এনকারেজ করছি, চাচ্ছি, উৎসাহ দিচ্ছি ওনাকে যেন উনি নিজের জন্য থেরাপিউটিক সেশনটা অ্যাভেল করেন। একই সাথে যেটা আমি তো ফেরত আসছি বাসাতে, সেই একলা, সেই আমার জীবনটা ওভাবে করে আমি দেখছি। সুতরাং ওই সাপোর্ট সিস্টেমটা ওনার জন্য এই মুহূর্তে আমার যখন খুব তীব্র খারাপ লাগছে, খুবই কষ্ট লাগছে, এই মুহূর্তে আমার কে আছে আমার পাশে যার সাথে আমি একটু হলেও কথা বলতে পারি। কষ্টের কথা বলতে হবে এমন কোনো কথা নেই, এমনি কথা বললাম এবং সেটা আমার কিছুটা হলেও আমাকে একটু আরাম দিচ্ছে। এই সাপোর্ট সিস্টেমটা ওনার আছে কিনা, বা কেউ ওনার সাথে সেরকম ভাবে কোনো বন্ধু বান্ধব হতে পারে, ওনার কোনো কাজিন হতে পারে, হয়তো ওনার এই একদম কষ্টের বিষয়টা নিয়ে কথা না বললেও অন্য কোনো বিষয় নিয়ে উনি আলাপ আলোচনা করতে পারেন। এই সময়টা সাপোর্ট সিস্টেমটা খুব প্রয়োজন আমাদের, কারণ সেশন, থেরাপিউটিক সেশন এবং কাউন্সেলিং সেশন নিয়মিত নিতে থাকলেও যখন আমি আমার আশেপাশের মানুষের, আমার পরিবারের, আমার বন্ধু বান্ধবের কিছুটা হলেও একটা সহমর্মিতার হাত আমার দিকে দেখব, তখন এই যে বিট্রিয়ালটা উনি পেয়েছেন সেটা কিন্তু পরবর্তী সম্পর্কগুলোর উপর থেকেও ভরসা আস্তে আস্তে উঠিয়ে নিতে থাকে। তো এই সাহায্যটা কিন্তু আমাকে ওই ভরসাটা একটু হলে টিকিয়ে রাখতে সাহায্য করে। যেহেতু ওনার সন্তানও এই মুহূর্তে ওনার সাথে নেই, দূরে থাকলে কথা তো হচ্ছে, কিন্তু এই যে কাছে থাকা, পাশে থাকা, চাইলেই আমি দেখা করতে পারবো, এই যে আশ্বাসটা, এই আশ্বাসটা কিন্তু আসলে ওই সাপোর্ট সিস্টেমের মধ্য দিয়ে আমাদের তৈরি হয়। তো এটা আমি বলবো ওনার জন্য করতে, যে কার সাথে উনি একটু হলেও কথা বলতে পারেন, একটু হলেও যোগাযোগটা তৈরি করতে পারেন, বা এমন কেউ আছে কিনা সেই বিষয়টি খুব প্রয়োজন। কারণ একা একা এত বড় একটা পরিস্থিতি যেটা হয়েছে, সেটা ডাক্তারের সাহায্য নিলেও একদম একা এটাকে এগিয়ে নিয়ে যাওয়া বা সামলে রাখাটা বেশ কঠিন একটা বিষয়। সেই জায়গাটার থেকে এটা আমার মনে হয়েছে যে উনি যদি নিজের প্রতি এই যত্নটুকু নিতে পারেন। আর একটু জাস্ট অ্যাড করবো যে সাইকোথেরাপিটা আমাদের আসলে মানে উনি যেটা বলছিলেন বা ও যেটা বলছিল যে আমার যে হাজবেন্ড যাকে হিসেবে যাকে গ্রহণ করেছে তাকে খুব চেষ্টা করেছিল, আমাকে বলল যে আমরা শুনলাম যে আমার কাছে আসতে চেয়েছিল, কিন্তু অনেক সময় সে যদি যেতে নাও চায় আমরা কিন্তু একা গিয়ে সেবাটা গ্রহণ করতে পারি, কারণ কাউকে জোর করে তো নেওয়া যায় না, এবং জোর করে আনলে কিন্তু আমরা দেখি, আমি তো অন্তত দেখি না আর সেটা কোনো উপকারও দেয় না, কাজে তারা কোঅপারেট করে না, ইভেন ইফ দে কাম ওরা কিন্তু কোঅপারেটটা করে এবং দিন শেষে কোনো উপকার কোনো পক্ষেরই হয় না। তো সেজন্য আমার দরকার, আমি কষ্টে মারা যাচ্ছি, আমি ভীষণভাবে আমি কি বলবো বিট্রেড হয়েছি, আমার বিশ্বাসটা একদম ভেঙে চুরমার হয়ে গেছে, আমার কারো কাছে গিয়ে আমার নিজের সাথে নিজের সম্পর্কটা ভালো করব, অন্যের সাথে সম্পর্কটা ভালো করব, এবং আমার পৃথিবীর সম্পর্কে আমার যে ধারণাটা ছিল সেই ধারণাটার মধ্যেও আমি একটা পরিবর্তন আনবো। ওকে, আমরা একটা ফোন নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনছি, বলো। জি, আমি একটু আমার ভাইয়ের ব্যাপারে কথা বলতে চাইছিলাম। ভাইয়ের ব্যাপারে? হ্যাঁ। জি, আমরা এক ভাই দুই বোন। আমার স্টাডি অবস্থায় আমার বাবা মারা যায় 2001 সালে। কোন সময় বাবা মারা যায়? আমার বাবা মারা যায় 2001 সালে। 2001-এ? জি, আমার বাবা মারা যাওয়ার পর আমার মাকে নিয়ে আমরা ছিলাম, আমরা 3 ভাই বোন। পরে আমার বোনের বিয়ে হয়ে যায়, আমরা 2 বোন বিয়ে হওয়ার পর আমার ভাইকে বিয়ে করাই। তখন আমার ভাই চাকরি করতো। এক সময় 2015 সালে এসে আমার মা মারা যায়। আচ্ছা। জি, আমার মা মারা যাওয়ার পর আমার ভাই চাকরি থেকে আসছে, কিন্তু আমার ভাই আর চাকরি করে না মা মারা যাওয়ার পর। আমার বাবার সম্পত্তি আছে যথেষ্ট, কিন্তু ওগুলাই দেখাশোনা মানে ওরকম না, ঘরেই থাকে, অত দেখাশোনাও করে না, কিন্তু আর চাকরি করে না, কোনো কিছু করে না, ঘরেই বসে থাকে। আমার প্রশ্ন হচ্ছে আমার ভাইয়ের আসলে সমস্যাটা কি, ওইটাই আমরা বুঝতেছি না। আমরা কি করে বলবো, পুরা গল্পটা তো শুনলাম না। এখন 2015 সনে মা মারা গেছেন, তাই তো?
জি। মা মারা যাওয়ার পর কি হলো? আমার মা মারা যাওয়ার পর আমার ভাই আর চাকরিতে জয়েন করে নাই। সেই যে মা মারা গেছেন 15 সনে, আজকে থেকে 8 বছর আগে, জি। তারপরে আর চাকরি করেনি? আর চাকরিতে যায়নি। সেটা কি মানে ও কোনো কারণ বলে যে কেন যে সে গেল না? কারণ মানে অফিসের সাথে অমর্ম হয়েছিল এক সময়, যে চাকরিটা করতো তখন সেই যে ছাড়ছে ওই চাকরিটা আর কোনো চাকরিতে জয়েন করে নাই। মানে এখানে মার মারা যাওয়ার সাথে কোনো সম্পর্ক ছিল না? না। তাহলে আমরা এটার সাথে সম্পর্ক তৈরি করছি না। যেটা বোঝা যাচ্ছে যে 15 সনের পর থেকে সে আর জব করেনি, চাকরি করতে গিয়ে তার মানে কিছু সে ঝামেলা তৈরি হয়েছিল সেখানে, এবং সে আর চাকরি করবে না বলেছে। করবে না, হ্যাঁ। মানে আমার বাবার এত সম্পত্তি আছে, আমার আর চাকরি করার দরকার নাই, এরকম মন মানসিকতা। আচ্ছা, আসলেও কি সেই সম্পত্তি দিয়ে চলছে তার এখন জীবন? এখন আমার ভাই বিবাহিত, একটা ছেলে আছে, স্কুলে পড়ে, ছোট। জায়গা সম্পত্তি আছে, কিছু ঘর ভাড়া টর ভাড়াও আছে, কিন্তু নিজে যে কিছু একটা করে টাকা ইনকাম করবে ওইরকম মন মানসিকতাটুকু নাই, ওইটাই চলে গেল। হ্যাঁ, কিন্তু আমরা তো ভাইয়ের কথাটা শুনছি এবং পুরো কারণগুলো তো বুঝতে পারছি না। হ্যাঁ, তো সেটা এখন মানে ও তো চলে যাচ্ছে, তাই না? বাচ্চাটা ছোট, খরচও কম, পরে খরচ বাড়বে। আর এমনি আছে কেমন, ও মানসিক ভাবে কেমন আছে? মানসিক মানে বুঝি না যে আসলে কি অসুস্থ, তাও বুঝি না। এমনি তো দেখতে সুস্থ, সবকিছু খাচ্ছে দাচ্ছে, সব করতেছে, কিন্তু কেন যে এরকম হয়ে গেল, শুধু ঘুমায় খায়, এদিক ওদিক একটু হাঁটাহাঁটি করে, এভাবেই জীবন চলে, এভাবেই সময়টা। সে তো অনেক বছর হয়ে গেছে, 8 বছর পরে মনে হলো যে আমার ভাইয়ের কি হলো নাকি? জি, অনেক চেষ্টা করছি, মানে এখন অনুষ্ঠানটা দেখতেছি তাই আপনাদেরকে একটু ফোন করে। বুঝতে পেরেছি, কিন্তু এখানে আমরা তো ভাইয়ের কথাটা শুনতে পাচ্ছি না, তো কোনো কারণও বুঝতে পারছি না যে কেন সে চাকরিতে আর গেল না। হতে পারে ওই যে চাকরিতে ছিল সেখানে তার কোনো হয়তো কোনো কারণে সে মনক্ষুণ্ণ হয়ে থাকতে পারে, কিন্তু তারপরে আর কোনো জবে ঢুকলো না, সেটাও তো বোঝা যাচ্ছে না। যে ওর কাছ থেকে না শুনলে তো আমরা বুঝতে পারছি না, তাই না? ওইটা হচ্ছে যে আসলে একটাতে বাবা মা হতে পারে, তাই বলে কি শুধু চাকরি বলে কথা না, অন্যান্য কিছু করেও তো নিজে ইনকাম করবে, ওইরকম। না, সেটা তো আমাদের চাওয়া, কিন্তু ও তো সেটা করতে চাইছে না। আমাদের বাড়ির অন্য মানুষদের কাছে, অন্য মানুষের জন্য যে চাওয়াটা আছে সেটা সে পূরণ করতে চাইছে না। তো সেখানে তার কথাটা কিছু শোনা গেল না। সে কোনো যুক্তি দিচ্ছে? যুক্তি মানে প্রথমে দিছিল যে আমার বাবার অনেক সম্পত্তি আছে, আমার বাইরের মানুষের চাকরি করার দরকার নেই, ওইরকম বলছিল। ওইটাই আমাদেরকে কারণ দেখাচ্ছিল। এখন সম্পত্তি তো আসলে গ্রামের বাড়িতে সম্পত্তি অনেক আছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। আমাদের কাছে প্রশ্নটা কি আজকে? প্রশ্ন হচ্ছে আসলে নিজে চলার জন্য তো টাকা পয়সার দরকার আছে। না, প্রশ্ন শুনতে চাচ্ছি। কি প্রশ্ন হচ্ছে, আমার ভাইকে আসলে কি কোনো ডাক্তার দেখাতে হবে না কি করা, কি? হ্যাঁ, একটু পরামর্শ দিয়েন। আচ্ছা, ঠিক আছে, একটু লাইনে থাকতে হবে। কারো কোনো প্রশ্ন আছে? বোঝা খুব মুশকিল, তবে বোঝা যাচ্ছে যে কোনো প্রশ্ন নাই। আমার প্রশ্ন আছে। আপনার ভাইয়ের কি কখনো কিরকম ছিল ছোটবেলায়, বা জেনেছেন শুনেছেন মাদক সংক্রান্ত কোনো সমস্যা কি ছিল কখনো? না, আমার ভাই মাস্টার ফার্মেসি পাস করছে, পড়ালেখাও আছে। না, বুঝি কোন ধরনের সিগারেট, মাদক সংক্রান্ত কোনো ধরনের বিষয় ছিল কখনো? না। আচ্ছা, কখন কি আপনার ভাইয়ের যে স্ত্রী তার কাছ থেকে শুনেছেন যে কখনো কাউকে সন্দেহ করেন, রেগে যান, এই ধরনের কোনো কিছু কখনো শুনেছেন? না, ওইরকম কিছুই ছিল না। হঠাৎ করে আমার মা মারা যাওয়ার পর পুরো চেঞ্জ হয়ে গেছে। প্রথম কথা ছিল আমি চাকরি করব না। না, আমি বলতে যাচ্ছি, তার মানে বলতে যাচ্ছি এই ধরনের কোনো সমস্যা নাই, শুধুমাত্র উনি সারাটা দিন শুধুমাত্র বাসায় থাকেন, এই তাই তো? এর বাইরে আর অন্য কারোর সাথে দ্বন্দ্ব লাগা, প্রতিবেশীর সাথে সমস্যা হওয়া, এরকম কিছু তো নাই? কোনো কিছু নাই। মানে ওনার কাজ হচ্ছে শুধু খাবে আর ঘুমাবে আর একটু হাঁটাহাঁটি, এইভাবেই দিনাতিপাত করে। অনেক ধন্যবাদ আপনাকে। 8 বছর ধরে কিছু করছে না। তোমার প্রশ্ন আছে? আমরা আলোচনা করি তাহলে। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য। প্রোগ্রামটা দেখতে গিয়ে হঠাৎ মনে হলো যে বিষয়টা জানা দরকার, কিন্তু আমরাও বুঝতে পারছি না আসলে কি হচ্ছে ভাইয়ের মধ্যে। আমরা যেটুকু আমাদের অতিথিরা কিছু আলোকপাত করলেও করতে পারে, আমরা সেটা শুনি। কেমন? অনেক ধন্যবাদ আবারও। তানজিলা কিছু বলবে? যেটা আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে যা পরিস্থিতি সেটাতে আসলে ওনারাই খুব দুশ্চিন্তায় আছেন। মানে
ভাই সে খুব নিশ্চিন্ত মনে আছে, মানে ভাই চাকরি কি কারণে নিশ্চয়ই কোনো কারণ আছে, কিছু একটা তো হচ্ছেই ওনার ভিতরে, বা ওনার মধ্যে তো কিছু একটা চলছে যার কারণে উনি সিদ্ধান্ত নিয়েছেন যে উনি আর চাকরি করবেন না। এত বছর করেছেন, সংসার আছে, সন্তান আছে, নিশ্চয়ই সেই জায়গাগুলো ওনার ভিতরে কোনো না কোনো চিন্তার তো সূত্রপাত করছে। মাকে হারানোটাও বা তার জন্য কেমন ছিল, গ্রিফ মানে কেমন ছিল সেটাও আসলে বোঝা যাচ্ছে না, কিন্তু ওনাদের দুশ্চিন্তাটা আসলে উঠে এসছে যে ভাই তো কিছু করছে না, এভাবে করে তো জীবন চলে না, জীবন চলার জন্য তো টাকা পয়সা প্রয়োজন। সুতরাং ওনারা যে ওনাকে নিয়ে আসলে চিন্তা করছেন, আমার মনে হয় যে ওনারা 8 বছরে তো অনেকবার নিশ্চয়ই ব্যাপারগুলো নিয়ে কথা হয়েছে। সুতরাং ওনাদের নিজেদের দুশ্চিন্তার জায়গাটা আসলে কিভাবে করে ওনাদের ভাইয়ের সাথে শেয়ার করছেন বা বলছেন, সেটা নিয়ে ওনারা একটু ভাবতে পারেন যে এটা তো আমার আসলে চিন্তাটা হচ্ছে যে আসলে ওর জীবনটা কিভাবে করে চলবে। সেই জায়গাটা উনি বলতে পারেন যে আমি আসলে তোমার জীবনের ব্যাপারে ভাবছি, সামনে কিভাবে করে করবে। এটা আসলে পারিবারিক ভাবেই আলোচনাটা উঠে আসলে হয়তো আরো একটু বোঝাটা সুবিধা হবে ওনাদের জন্য। কথা অবশ্যই হয় ওনাদের মধ্যে, তারপর আর একটু গুছিয়ে যদি ওনারা আলোচনায় এবং পজিটিভলি বলা যে তোমাকে আমরা ভীষণ ভালোবাসি এবং তুমি যে শুয়ে বসে থাকছো এটা দেখতে আমাদেরও মনে হচ্ছে যে তুমি হয়তো ভালো নেই, মানে একটা কাজ করলে তো মনও ভালো থাকে, মানে উপদেশ দেওয়ার মতো করে না, তার শুভাকাঙ্ক্ষী হিসেবে তাকে তার প্রতি ভালোবাসা শ্রদ্ধাটা রেখে বলতে পারি আর কি। যে তথ্যটুকু আমরা পেলাম, এই তথ্যের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছানো এক কথায় বলতে চাই অসম্ভব। তবে আমি যে কথাটা বলতে চাই, আইনগতভাবে কিন্তু এই ক্ষেত্রে তার স্ত্রীর একটি বড় একটি ভূমিকা আছে, যে অবশ্যই বোন হিসাবে তার একটা অবশ্যই সমর্মিতা বলি সবই আছে, কিন্তু স্ত্রীর কিন্তু এখানে একটি আইনগত সত্তা আছে, ওনার সাথে কথা বলার দরকার আছে। তবে 9 বছর ধরে উনি আপাত দৃষ্টিতে কিছুই করছেন না, এটিকেও কিন্তু খুব সেটা স্বাভাবিক কিন্তু আসলে বলা যাচ্ছে না। একজন মানুষ কিন্তু হচ্ছে ধরা যাক অর্থনৈতিক কাজ না করলেও তিনি কিন্তু তার প্রয়োজন না থাকলেও তার কোনো একটা হবির দিকে কিন্তু সাধারণত মনোযোগ দেন, বা সুস্থ মানসিক স্বাস্থ্যের প্রকাশ হিসাবে। এক্ষেত্রে হয়তো বা কোনো একটা সমস্যা থাকতে পারে। অবশ্যই বলবো যে তার প্রাইভেসি মেনটেন করে ভাইয়ের সাথে আলাদাভাবে বসুন, অন্যদেরকে সামনে না রেখে, এবং আপনাদের দলের মধ্যে আপনার ভাইয়ের স্ত্রীকেও নিয়ে নিন। নিজের আগে একবার বসুন, নিশ্চয়ই অনেকবার বসেছেন, আপনারা যেখানে বসবাস করেন এমন হতে পারে যে চলো আমরা একসাথে যাই কথা বলি, যে তোমার কোনো বিষয়ে তোমার মন খারাপ কি না, এই বিষয়ে আমরা কথা বলে আসি। রোগ নির্ণয়ের ক্ষেত্রে বলবো যে কাছাকাছি হলে কোনো ধরনের ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি বা মনোরোগবিদ্যা বিভাগে যাওয়া, আর যদি কাছাকাছি না থেকে থাকে বা এমনও যদি হয় যে কাউন্সিলর কেউ আছেন প্রশিক্ষিত, যার প্রশিক্ষণ আছে, এমন কারো কাছে যাওয়া। অনেক ক্ষেত্রে হয়তো বা এখানে সে যাবে না, অনেক ক্ষেত্রে যেতেও পারে, এটা আসলে তাকে অফার তো এখন দেওয়াই হয় নাই। অনেক ক্ষেত্রে যে একবারে যে আমরা না বলবো সেটা বলা খুব মুশকিল। ওনার যদি কোনো ধরনের বড় ধরনের রোগ না থেকে থাকে, সম্ভাবনা খুব বেশি উনি যেহেতু রাজি হতেও পারে। আর বোনের তো একটা অধিকার তো আছেই, আর বলা আসলে খুব মুশকিল, কারণ উনি যেভাবে বলছেন কোনো একটা সক্রিয় যদি রোগ থেকে থাকে তার সাথে কিন্তু ওনাদের দ্বন্দ্ব না লাগাটা খুব একটা অস্বাভাবিক ঘটনা। এমনও হতে পারে যে জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন, অনেক কিছুই হয়তো আবার সম্ভব তাত্ত্বিকভাবে, কিন্তু আসলে ব্যাপারটা কি সেটা তো পেশাদারদের দ্বারা মূল্যায়ন হওয়া দরকার আছে, যদি ওনারা চান আর কি। তবে এক্ষেত্রে আমি বলবো ওনাদের পাশাপাশি কিন্তু ওনার স্ত্রীকেও কিন্তু এক্ষেত্রে আমাদের একটা জায়গা দেওয়ার দরকার আছে এবং ক্ষমতায়ন করার দরকার আছে, কারণ উনিও কিন্তু এক হিসেবে তো ভুগছেন এবং উনি তো হচ্ছে বলা যেতে পারে এটার বেনিফিশিয়ারি হবেন। প্রশ্নটা আমরা করলে পারতাম যে স্ত্রী কিভাবে নিচ্ছেন, তার ওয়াইফের সাথে ওয়াইফকে এই দলে লাগবে আর কি, ওয়াইফকে ছাড়া এই ক্ষেত্রে সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। মানে সেই প্রশ্নটা আমরা একটু ভুলে গেছি করতে, এটা করলে ভালো হতো আর কি। আমরা বোধহয় শেষের দিকে চলে এসেছি না, আর 2 মিনিট সময় আছে, আমাদের শেষ করতে হবে, একদম সময় শেষ। আজকের বিষয়টা নিয়ে 2 লাইন করে বলতে বলা হচ্ছে, তুমি আগে বলবে? আচ্ছা, প্রথম বিষয়টা হচ্ছে যে আমাদের মানে ট্রমা থাকবে না, বা আমরা সম্পর্কে কখনো কোথাও কোনো আঘাত পাবো না, নিজেরা আঘাত কাউকে দিব না, এই বিষয়টি একদম নিশ্চিতভাবে কখনোই বলা যায় না, কারণ এটা খুবই মানে জটিল থেকেও বড় কথা, খুব সূক্ষ্ম একটি বিষয়। কিভাবে কখন কে কোন কথায় কোন আচরণে কিভাবে আমি আঘাত দিচ্ছি, আঘাত পাচ্ছি, এটা আগের থেকে পূর্ব নির্ধারিতও থাকে না এবং এটা ভাবে বলাও যায় না। তবে হ্যাঁ, যেহেতু আঘাতটা মানুষের কথার আচরণ, কথা, অনুভূতির আঘাতটা সবচেয়ে বেশি আমাদেরকে প্রভাবিত করে,
সেই বিষয়ে আমাদের নিজস্ব যে সচেতনতাটা, যে আমি আসলে কোন বিষয় দ্বারা আঘাতপ্রাপ্ত হই, আমার কোন অনুভূতিগুলোকে আমি খুব বেশি কষ্ট, আমাকে কোন বিষয়গুলো কষ্ট দেয়, সেটা যেমন আমার নিজের একটি সচেতনতা আমাকে অনেকাংশে সাহায্য করতে পারে, ঠিক তেমনিভাবে আমার কোনো কথার দ্বারা বা আমার কোনো কাজের বা আচরণের দ্বারা অন্য কাউকে আমি আঘাত দিয়ে ফেলছি কিনা, বা আমার দ্বারা আশেপাশের মানুষ কষ্ট পাচ্ছে কিনা আমার কোনো আচরণ বা আমার কোনো কষ্টের দ্বারা, সেটা নিয়েও আমি একটু ভাবতে পারি। আমাদের সময় শেষ, আসলে আমরা আজকে শেষ করতে হবে একদম। দুজনকে অসংখ্য ধন্যবাদ, আর আগামীতে আশা করছি দেখা হবে আবারও। সুপ্রিয় দর্শক, বিদায় নেবার পালা, একেবারেই সময় শেষ। আর আমরা আগামী অনুষ্ঠানে আলোচনা করব যে আমরা যে মানে কি বলবো, আমাদের আসলে অনেক সময় যেটা হয়, আমাদের অনেক সময় যেটা হয় যে আমরা ভালোবাসার সম্পর্কটা চালিয়ে যাই, আমাদের চলতে থাকে, সেটা বিয়ের পরে ভালোবাসা হোক, বিয়ের আগের ভালোবাসা হোক, তো অনেক সময় আমরা খেয়াল করি যে কেমন জানি একতরফা হয়ে যাচ্ছে, মানে সবই আমি করছি, উদ্যোগগুলো আমিই নিচ্ছি। আমাদের একটা ফোনও এসেছিল আজকে এরকম, যে সব কিছু আমার তরফ থেকে হচ্ছে। তো একদম একতরফা যখন ব্যাপারটা হচ্ছে, ওই পক্ষ থেকে সেরকমভাবে সেটার প্রতিদান হচ্ছে না, তো সেটা আমাদেরকে খুব কষ্ট দেয়। আমরা কি আচরণ দেখলে আমার যে পার্টনার আছে, সে বিবাহিতই হোক বা বিবাহের আগে সম্পর্ক হোক, তার মধ্যে কি আচরণ দেখলে আমি বুঝবো যে ব্যাপারটা একতরফা হয়ে যাচ্ছে, শুধুমাত্র আমিই করে যাচ্ছি, আমি আসলে পাচ্ছি খুব কম। তো সেই আচরণগুলো কি, সেটা নিয়ে আগামীতে আমরা আলোচনা করব। আমরা বোঝার চেষ্টা করব কি আচরণ হতে পারে অন্য পক্ষ থেকে। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।